আচ্ছা, সবার আগে আমি সবাইকে অভিনন্দন জানাই এবং সবাইকে আমার যথাযোগ্য সম্মান ভালোবাসা জানাই আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তো আমাদের যে এইচআরবি বা যে সমস্ত কম্পারেটিভ নার্সিং এক্সামিনেশানসগুলো সামনে থাকছে, সিএইচও, আরআরবি, ইএসআইসি, তো সবগুলোকে একটা ছাতার তলায় এনে যদি আমরা প্রিপারেশান নিতে শুরু করি, তাহলে আমাদের এই ফোকাসটা একটা প্রপার ওয়েতে চ্যানেলাইজড হবে এবং আমরা একটা নির্দিষ্ট সময়ের পরে একটা বেস বানাতে পারবো এবং একটা জায়গা হবে যেখানে এই এক্সামগুলো আমাদের কাছে অনেকটা সহজ থেকে সহজতর মনে হবে। তো সেই উদ্দেশ্যে আমি সবাইকে একত্রিত করেছি এবং চাইছি যে সবাইকে আমার নিজের প্রচেষ্টায় একটা সুন্দর প্ল্যাটফর্ম প্রোভাইড করতে। তো সেই উদ্দেশ্যে আমি বলতে চাইব, আমরা কতগুলো এক্সামিনেশনের একটা অ্যালগোরিদম বোঝার চেষ্টা করব। এবার এই অ্যালগোরিদম বুঝতে গেলে যে আমাদের প্রত্যেকটা কম্পারেটিভ এক্সামিনেশানে কতগুলো কোয়েশ্চেন আসছে, 100টা। এবারে সিবিটিতে হয়তো তার চেয়ে কিছু কম আসবে, কিন্তু ওই কোয়েশ্চেনগুলো কোন কোন চ্যাপ্টার থেকে করা হচ্ছে, ঠিক আছে, এবং সেই জিনিসগুলো কীরকম। তো সেই উদ্দেশ্যে আমি সবার আগে একটা পিডিএফ প্রোভাইড করছি গ্রুপে। ব্যাস, একটা পিডিএফ প্রোভাইড করছি, ঠিক আছে। পিডিএফটাতে সবাই দেখতে পাচ্ছি, একটু আমি জুম আউট করছি। এটা কি পোস্ট বেসিক বিএসসি, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ফর পোস্ট বেসিক বিএসসি। তো এখানকার একটা অ্যালগোরিদম, এখানে 100টা কোশ্চেন, প্রত্যেকটা 1 মার্ক, ভুল হলে 1/4 করে নেগেটিভ মার্কিং, এবং যদি কেউ একাধিক রেসপন্স চয়েস করে সেক্ষেত্রে তার কোশ্চেনটা নেগেটিভ হওয়ার চান্স থাকছে। তো এই পরিস্থিতিতে আমাদের কী করণীয় সেই জায়গাটা বুঝতে হবে। কতগুলো কোশ্চেন আমি আছে এরকম 1-2 করে 100 পর্যন্ত কোশ্চেন আছে, ঠিক আছে। এই যে কোশ্চেন, এই কোশ্চেন পেপারকে আমি অ্যানালাইসিস করে একটা জায়গায় এসেছি, সেই জায়গাটা এইরকম, সেটা বোঝানোর চেষ্টা। এখন কোশ্চেন আমরা ডিটেলে আলোচনা করছি না। 2025 সালের যে পোস্ট বেসিক হয়েছিল বা সিবিটি টাইপ যে এক্সামিনেশন হবে তার যে কোশ্চেন সেট করা হবে, সেখানে কি সিলেবাস থাকবে এখনও কিন্তু প্রপারলি বলেনি। ওয়েবসাইটে ওই রকম কোনো নোটিফিকেশান অ্যাজ পার সিলেবাস অফ দ্য এক্সামিনেশান এখনও প্রোভাইড করেনি। তবুও একটা অ্যালগোরিদম অফ প্রিভিয়াস এক্সামিনেশান অফ ডিফারেন্ট কাইন্ড অফ এন্ট্রান্স এক্সামিনেশান, তো তার থেকে আমরা এই মর্মে আসতে পারি, সেটা আমি একটা প্রোভাইড করতে পারি। হ্যাঁ, সমাধির জয়েন করতে অসুবিধা হচ্ছে বলছে। সমাধিকে একটু কেউ একটু বলে দাও কিভাবে ঢুকতে হচ্ছে, গ্রুপে কিভাবে ঢুকতে হচ্ছে একটু বলে দাও। আমি একটু, লিঙ্ক কোথায়? না দিদি আপনাকে দিদি আপনাকে দিদি আপনাকে টিচমিন্ট অ্যাপে ঢুকতে হবে। কেউ গ্রুপে একটু এসএমএস করে দাও তো, একটু গ্রুপে এসএমএস করে দাও। সোমা মাইতি বলে একজন কেউ কোয়ারি করেছে যে দিদি আপনি টিচমিন্ট অ্যাপটাই যান, ওই টিচমেন্ট অ্যাপে গিয়ে আমাদের অ্যাসপিরেন্টের লগ ইন করুন, দিলে লাইভ গো গো ফর লাইভ বলে সেশনটা আসছে। কি একটু গাইড করো প্লিজ কাইন্ডলি, ঠিক আছে। এবার আমরা চলে আসছি এই যে 100টা কোশ্চেন, এই কোশ্চেনের অ্যালগোরিদমটা বোঝার জন্য। তাহলে কীরকম অ্যালগোরিদমটা আসছে সেটা একটু বোঝার চেষ্টা করি। ওকে, এক্সিট করি। আমি আমি একটা ছবি দিচ্ছি এই মুহূর্তে। ওকে, আচ্ছা, এটা একটু ফোনটা সবাই ঘুরিয়ে ধরো। লিঙ্ক পাচ্ছি না বলছি সবাই।
একটু সবাই একটুখানি কোঅপারেট করো। একটু এখানে যে ছবিটা আমি প্রোভাইড করেছি ওটা একটু তোমরা অ্যালগোরিদমটা বোঝার চেষ্টা করো, যে কমিউনিটি নার্সিং থেকে কতগুলো কোয়েশ্চেন এসছে, ট্যালি মার্কে করেছি 4 1 কেটে 5। এরকম কমিউনিটি আমাদের মেড সার্চ মেডিকেল সার্জিক্যাল নার্সিং থেকে কতগুলো এসছে। যদি আপনারা টিচমেন্ট অ্যাপে যান, ঠিক আছে, এই অ্যালগোরিদমটাতে আমি বোঝানোর চেষ্টা করেছি এই যে 100টা কোশ্চেন, এই 100টা কোশ্চেনে এই 100টা কোশ্চেনের ভেতরে মেডিকেল সার্জিক্যাল নার্সিং থেকে এসছে 33টা কোশ্চেন, মাইক্রোবায়োলজি থেকে এসছে 6টা কোশ্চেন, সোশিওলজি এসছে 6টা, নিউট্রিশন থেকে 3টে, অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি থেকে এসছে 6টা, কমিউনিটি হেলথ নার্সিং থেকে এসছে 15টা, তারপর আসছে মেন্টাল হেলথ নার্সিং, সেখান থেকে এসছে 3টে, চাইল্ড হেলথ থেকে এসছে 13টা, তারপরে মেটার্নাল হেলথ নার্সিং থেকে এসছে 5টা। এই মিলিয়ে টোটাল 100টা কোশ্চেন। তাহলে আমাদের কতগুলো সাবজেক্ট পড়তে হবে সেই বিষয়ে যদি ফোকাস করি, সেটা বুঝতে পারছি যে প্রায় আমাদের 9টা মতো সাবজেক্টকে ডেপথে পড়তে হবে, কিন্তু অন দ্য ফোকাস অফ মেডিকেল সার্জিক্যাল, মেন্টাল হেলথ নার্সিং এবং চাইল্ড হেলথ নার্সিং, ম্যাটারনাল হেলথ নার্সিং, এইগুলোতে ফোকাস করতে হবে অনেক বেশি করে। ঠিক আছে, শোনা যাচ্ছে তো? এবারে রেসপন্স করো সবাই। শোনা যাচ্ছে? রেসপন্স করো সবাই। ইজ ইট ক্লিয়ার যে আমার 100টা কোশ্চেনের অ্যালগোরিদমে আমরা প্রায় দেখতে পাচ্ছি মোর অর লেস 30% চলে আসছে মেড সার্চ, সাইকাট্রিকে 20%, চাইল্ড হেলথে 10%, মেটার্নিটিতে প্রায় 5%, কমিউনিটি হেলথ নার্সিংয়ে 15%। তাহলে আমাদের যে পরীক্ষারই এক্সামিনেশনের প্রিপারেশন আমরা করি না কেন, আমাদেরকে সবাইকে এই সাবজেক্টগুলো থরোলি টেক্সচুয়ালি পার্টটাকে আগে ক্লিয়ার করতে হবে, কভার করতে হবে। ওকে, সেই অ্যাসপেক্টে আমরা পড়াশোনা শুরু করব। এই অ্যালগোরিদম মেনে আমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টকে ইকুয়ালি ফোকাস করার দরকার নেই। কিছু কিছু সাবজেক্টের বেশিরভাগ জায়গায় ফোকাস করতে হবে, আবার কিছু কিছু জায়গার ইম্পর্টেন্ট পার্টটাতে ফোকাস করতে হবে। ঠিক আছে, তো এই পারপাস নিয়ে আমরা ক্লাসটা শুরু করব। আজকে আমাদের টপিক পড়ার বিষয় ছিল মেন্টাল হেলথ নার্সিং। তো মেন্টাল হেলথ নার্সিংয়ের আমরা কতগুলো জায়গা ইন ডেপথ অ্যানালাইসিস করব। আমি সবাইকে বলবো যদি কারোর কোনো অসুবিধা হয় সঙ্গে সঙ্গে আমাকে থামাবে, ওই জায়গাটা বুঝতে পারছি না বলবে, আমি তাদেরকে সেই জায়গাটা ক্লারিফিকেশন দিয়ে দেবো। তাহলে এই যে 2025 সালের পোস্ট বেসিকের যে কোশ্চেন এসছে, কোশ্চেনটা কতটা কঠিন কতটা সহজ আমি সেই অ্যানালাইসিসে যাব না। আমি দেখালাম যে কোন কোন সাবজেক্ট থেকে কোশ্চেন আসছে, আমাদের কোন কোন সাবজেক্টে ফোকাস করতে হবে। এনি কাইন্ড অফ অ্যাসপিরেন্ট যে যেটার জন্য প্রিপারেশন করো না কেন, সবাইকে এই জায়গাগুলোতে ফোকাস করতে হবে। ক্লিয়ার? আমি এবারে চলে যাব আমাদের পড়ার বিষয়। পড়ার বিষয়ে যদি আমি যাই, ওকে আমরা চলে এসেছি। হ্যালো, সবাই দেখতে পাচ্ছে? একটু রেসপন্স করবে কিন্তু। স্ক্রিন শেয়ার ইজ অ্যাক্টিভ, প্লিজ স্টপ স্ক্রিন শেয়ার, চেঞ্জ রোটেশন। ওকে, স্ক্রিন শেয়ার অন আছে হচ্ছে।
সবাই একটু কোঅপারেট করো। কেউ একটা এসএমএস করেছো, কি বলেছো? হ্যাঁ দেখা যাচ্ছে, ওকে। কিন্তু আমি এটাকে একটু ল্যান্ডস্কেপে নিয়ে যেতে চাইছি। একটু কোঅপারেট করো কাইন্ডলি। স্ক্রিন শেয়ারটা কোথা থেকে হচ্ছে? সরি ফর ইনকনভিনিয়েন্স, আমি একটুখানি এই অ্যাপটা একটুখানি ডিপ্লোম্যাটিক, তো ওই জায়গাগুলো একটুখানি অসুবিধা হয়। সো সবাই জন্য শুরু করছি আজকে আমাদের মেন্টাল হেলথ নার্সিংয়ের টপিক, যেখান থেকে ফ্রিকুয়েন্টলি কোশ্চেন জিজ্ঞেস করা হয় এবং খুব ট্রিকি কোশ্চেন। সবাই ডিসপ্লেতে দেখতে পাচ্ছে, আশা করি দেখতে পাচ্ছে। কি টপিক পড়াচ্ছি? ডিফেন্স মেকানিজম। ডিফেন্স মেকানিজম কি? এবার যদি আমি কিন্তু একদম আমাদের ওপেন ডিসকাশন হবে। সবাই জয়েন করেছে? সমাধি জয়েন করতে চাইছিল, সমাধি জয়েন করতে পারলো? হ্যাঁ, সমাধি জয়েন করতে পেরেছে। মাইক খুলে কথা বলতে পারো, কোনো অসুবিধা নেই। সৌরভ মাল, নেহা, সবাই কিন্তু একটু কনসেন্ট্রেশনের সাথে শুনবে এবং কোথাও অসুবিধা হলে আমাকে থামাবে। আমি আমাদের মেন্টাল হেলথ নার্সিংয়ে প্রায় 15 থেকে 20টা কোয়েশ্চেন আসছে যে কোনো পরীক্ষাতে, সেই জায়গাগুলোর স্পেসিফিক জায়গা কিন্তু ডিফেন্স মেকানিজম, সাইকাটিক এমার্জেন্সি আর মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন, এই কতগুলো টপিক আজকে আমি থরলি অ্যানালাইসিস করব ইন ডেপথ। ওখান থেকে যদি কোনো কোয়েশ্চেন আসে, ভুল করার কোনো জায়গা থাকবে না। শুধু মন দিয়ে শুনতে হবে, হাতে বই থাকলে ভালো। আমি আর শ্রীবাণীর 4th এডিশনের 55 পেজ থেকে পড়াচ্ছি। যদি না থাকে ডিসপ্লের দিকে তাকালেই এনাফ। তাহলে সবার প্রথমে চলে আসছে কি ডিফেন্স মেকানিজম। ডিফেন্স মেকানিজম কি জিনিস? না, কোপিং ইজ দ্য ওয়ে ওয়ান অ্যাডাপ্ট টু এ স্ট্রেসার্স সাইকোলজিক্যালি, physiologically and behaviorally. The ego usually copes with anxiety through emotional manners. When anxiety is too painful, the individual copes by using defense mechanism to protect the ego and diminish the anxiety. মানে আমরা যখন কোনো কোনো স্ট্রেসফুল ইভেন্টের ভেতর দিয়ে যাই, আমাদের লাইফের কোনো ফেজে যখন খুব স্ট্রেসার্স আমাদেরকে এক ঘরে করে ফেলে, তখন আমরা বিভিন্ন রকম ডিফেন্স মেকানিজম অজান্তেই নিয়ে নিই, মানে আশ্রয় নিই। সেই সমস্ত জিনিসগুলো যেগুলো আমাদেরকে এই পেনফুল ইভেন্ট থেকে আমাদের একটা কমফোর্ট জোনে নিয়ে যাচ্ছে, আমাদের ভেতরকার ডিমিনিশ দ্য অ্যাংজাইটি অ্যান্ড প্রোটেক্টেড আওয়ার ইগো, দ্যাট ইজ দ্য ডিফেন্স মেকানিজম। ইন্ট্রোডাক্টরি পার্টটা বললাম। এবারে ডিফেন্স মেকানিজমের ডেফিনেশন কি? আমি যেটা পড়াই সেটা কিন্তু ডিসপ্লের বাঁ দিকে ওপরে থাকে। ডিফেন্স মেকানিজমের ডেফিনেশন কাকে বলছে? বলছে ডিফেন্স মেকানিজম আর দোজ মেথডস অফ attempting or protect self and cope with the basic diverse or emotionally painful thoughts, feelings or event. The purpose of defense mechanism is to reduces or eliminate the anxiety. ওই একটাই কথা, আমাদের যে অ্যাংজাইটি, সেই অ্যাংজাইটিটাকে অ্যালে করার জন্য আমরা যে মেকানিজম নিচ্ছি তাকে বলছি ডিফেন্স মেকানিজম। অ্যাকচুয়ালি উই আর knowingly or unknowingly take the shelter of different kind of defense mechanisms. Okay, এছাড়া বলছে দে ক্যান বি হেল্পফুল when used in very small dose doses and it is overdoses become ineffective and can be lead to the breakdown of the personality. বলছে ডিফেন্স মেকানিজমের আশ্রয় নেওয়া ভালো, কিন্তু কখনো কখনো টু মাচ ডিফেন্স মেকানিজম আশ্রয় নিলে সেটা কখনো কখনো আমাদের যে পার্সোনালিটি সেটাকে ব্রেকডাউন করে দিচ্ছে।
ব্যাস এইটুকুই জানা দরকার। আমাদের ইগোকে প্রোটেক্ট করার জন্য যে বিশেষ মেকানিজম, সেটা ডিফেন্স মেকানিজম। সবার প্রথমে আমাদের যে একটা কমফোর্ট জোন থাকে, সেই কমফোর্ট জোনের মধ্যে আমরা সবসময় আটকে থাকতে চাই, আবদ্ধ থাকতে চাই, সেই যে প্রবণতা, দ্যাট ইজ ডিফেন্স মেকানিজম, সহজ বাংলায় যেটা বলা যায়। এবার আমরা চলে আসবো নেক্সট পেজের, যেখানে ডিফারেন্ট কাইন্ডস অফ ডিফেন্স মেকানিজমকে অ্যানালাইসিস করা হয়েছে। দেখো, দেখতে পাচ্ছ ডিসপ্লেতে বলছে কি ডিফেন্স মেকানিজম অ্যান্ড ডেসক্রিপশন উইথ এক্সাম্পল। তাহলে ডিফেন্স মেকানিজমের সবার প্রথমে কি আসছে, প্রত্যেকটা থেকে বড় বড় কোশ্চেন হয়, একদম 2 লাইনের কোশ্চেন। তারপরে বলছে কোশ্চেন করবে হুইচ কাইন্ড অফ ডিফেন্স মেকানিজম ইজ দিস। সবার প্রথমে ডিফেন্স মেকানিজম 1 নম্বর কি বলছে, রিপ্রেশন। রিপ্রেশনের ডেফিনেশন কি? রিপ্রেশন বলছে আনকনসাস অ্যান্ড ইনভলেন্টারি ফরগেটিং অফ পেনফুল আইডিয়া, ইভেন্ট অ্যান্ড কনফ্লিক্ট। মানে আমরা অজান্তে আমাদের লাইফের পেনফুল ইভেন্টগুলো ভুলে যাচ্ছি। কোনো ইভেন্ট হতে পারে, আইডিয়া হতে পারে, কনফ্লিক্ট হতে পারে। উদাহরণ কি? উদাহরণ বলছে ফরগেটিং এ লাভড ওয়ান্স বার্থডে আফটার এ ফাইট। গার্লফ্রেন্ডের সঙ্গে বয়ফ্রেন্ডের সঙ্গে ঝগড়া হয়ে তার জন্মদিনটাই ভুলে গেছি, সেটা কিন্তু একটা রিপ্রেশন। ঝগড়া হয়েছিল বলে আনকনসাসলি বা আননোয়িংলি ফরগেটিং দ্য পেনফুল আইডিয়া, ওর জন্মদিনটা ভুলে যাওয়া হয়েছে সম্পূর্ণভাবে। এই যে ডিফেন্স মেকানিজম, দ্যাট ইজ রিপ্রেশন। নেক্সট আমরা চলে আসবো, যদি কারোর অসুবিধা হয় আমাকে থামাবে, আমি তাকে আরও 1 বার 2 বার 3 বার পর্যন্ত বোঝানোর জন্য বসে আছি। তারপরে চলে আসছে ডিনিয়াল। ডিনিয়াল কি জিনিস বলছে, আনকনসাস রিফিউজ টু অ্যাডমিট অ্যান্ড আনঅ্যাকসেপ্টেবল আইডিয়া অর বিহেভিয়ার। মানে আমরা আনকনসাসলি, এগুলো কিন্তু বেসিক্যালি আনকনসাস মাইন্ডেই করা হয়। আনকনসাস রিফিউজ টু অ্যাডমিট অ্যান্ড আনঅ্যাকসেপ্টেবল আইডিয়া বিহেভিয়ার, ইউজুয়ালি দ্য ফার্স্ট ডিফেন্স লার্ন অ্যান্ড ইউজ। এখানে একটা কোশ্চেন হয়ে গেল, কি কোশ্চেন হয়ে গেল, প্রিমিটিভ টাইপ অফ ডিফেন্স মেকানিজম হুইচ ওয়ান ইজ, বলে 4টে দিয়ে দেবে। তার মধ্যে কিন্তু ডিনিয়াল হচ্ছে সবচেয়ে ওল্ড টাইপ, সবচেয়ে প্রিমিটিভ টাইপ, ইউজুয়ালি দ্য ফার্স্ট ডিফেন্স লার্ন অ্যান্ড ইউজ। সবাই জীবনের প্রথমের দিকে যে ফেজে যে ডিনিয়াল আসে, সেটা কিন্তু যে যে ডিফেন্স মেকানিজম আসে, সেটা কিন্তু ডিনিয়াল। কীরকম ডিনিয়ালের এক্সাম্পল বলছে, মাদার অফ এ চাইল্ড হু ইজ ফেটালি ইল মে রিফিউজ টু অ্যাডমিট দ্যাট দেয়ার ইজ এনিথিং রং ইভেন থ্রু সি ইজ ফুললি ইনফর্মড অফ ডায়াগনোসিস অ্যান্ড দ্য এক্সপেক্টেড আউটকাম। মানে একজন মা, সে জানে তার কি রোগ হয়েছে এবং সেই রোগের কি ফল হতে পারে, তবুও সে এই রোগ কষ্ট সব কিছু ভুলে সন্তানের জন্য নিজে দাঁতে দাঁত কামড়ে রেখে যে স্ট্রাগল করে চলেছে, সেটাকেই বলা হচ্ছে ডিনিয়াল। মানে তার কষ্টটা সে মানছে না, কষ্টটাকে সে চেপে রেখে তার প্রোডাক্টিভিটি টুয়ার্ডস দ্য চাইল্ড সে প্রোভাইড করছে, রেসপন্সিবিলিটিগুলো সে ক্যারি আউট করছে। আচ্ছা, খুব অসুবিধা হচ্ছে বুঝতে, সবাই চলে যাচ্ছ আবার আসছো, যাই হোক, আমার কাজ কিন্তু সবাইকে সুন্দরভাবে বোঝানো। তাহলে আমরা পড়ে নিলাম রিপ্রেশন, ডিনিয়াল। তারপরে চলে আসবো কোথায়, ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট কি বলছে ডেফিনেশনে, আনকনসাসলি ডিসচার্জিং পেন্ট অফ ফিলিংস। মানে একটা পরিচিত অনুভূতি আনকনসাসলি ডিসচার্জ করছি, কোথায় না, টু এ লেস থ্রেটনিং অবজেক্ট। যেখানে খুব বিপদ কম, সেখানে আমরা উগড়ে দিচ্ছি ক্ষোভটা। কীরকম এক্সাম্পল বলছে, এ হাজব্যান্ড কামস হোম আফটার এ ব্যাড ডে অ্যাট ওয়ার্ক। সারাদিন ব্যস্ত কাজের পরে হাজব্যান্ড ফিরে এলো, এটা আবার ওয়াইফও ফিরে আসতে পারে। মোটের পরে ঘটনাটা এরকম হচ্ছে, ফিরে এসে হাজব্যান্ড তার ওয়াইফের উপর রাগ ডিসপ্লেস করছে, অথবা স্ত্রী তার স্বামীর উপর রাগ ডিসপ্লেস করছে, ইয়েল্ড অ্যাট হিজ ওয়াইফ। এখানে যে এক্সাম্পলটা দিয়েছে, স্বামী ব্যস্ত দিনের পর ফিরে এসে স্ত্রীর উপরে সমস্ত রাগ ডিসপ্লেস করে দিল, অফিসের বসের বকাঝোকাটা স্ত্রীর উপরে ডিসপ্লেসড হয়ে গেল। হেয়ার ইজ দ্য এক্সাম্পল অফ দ্য ডিসপ্লেসমেন্ট, unconsciously discharging paint of feeling to a less threatening object. ওকে, বোঝা গেল স্বামী তার উপর স্ত্রীর উপর রাগ দেখাচ্ছে, এক্সাম্পল ক্লিয়ার। যদি কারোর বুঝতে অসুবিধা হয় আমাকে সঙ্গে সঙ্গে SMS করবে বা ভয়েস ওপেন করে বলতে পারো যে একটু বুঝতে অসুবিধা হচ্ছে। ওকে, চলে আসবো কোথায়, এরপরে রিয়াকশন ফরমেশন। রিয়াকশন ফরমেশন কাকে বলেছে, রিপ্লেসিং আনঅ্যাকসেপ্টেবল ফিলিং উইথ দেয়ার এক্স্যাক্ট অপোজিট। মানে কারোর প্রতি যে ফিলিংস, তার ঠিক উল্টোটা এক্সপোজ করছি আমরা, বা উল্টোটা ঠিক এক্স্যাক্ট অপোজিটটা আমরা ব্যবহার করছি। যেমন বলছে, এ জেলাস বয় হু হেটস হিজ এল্ডার ব্রাদার মে শোজ হিম এক্সগ্রেডেড রেসপেক্ট অ্যান্ড অ্যাফেকশন টুয়ার্ডস হিম। মানে যে তার ভাইকে, একটা সিবলিং রাইভেলরি কাজ করে, এটা আমরা মানি বা না মানি, সেই সিবলিং রাইভেলরি থেকে যদি কোনো বড় ভাই ছোট ভাইয়ের উন্নতিতে জেলাস ফিল করে, কিন্তু সেটা মুখে প্রকাশ না করে, সে তাকে উল্টে ভাই ভীষণ ভালো বা একটা মেন্টাল ব্যাকআপ দেওয়ার চেষ্টা করে, এটা কেউ পজিটিভলি নেবে না, জাস্ট বইয়ের ভাষা। দ্য জেলাস বয় হু হেটস হিজ এল্ডার ব্রাদার মে শোজ অ্যান এক্সগ্রেডেড রেসপেক্ট অ্যান্ড অ্যাফেকশন টুয়ার্ডস হিম। এগুলো কিন্তু ডিফেন্স মেকানিজমের ভাষা। তাহলে রিয়াকশন ফরমেশন হয়ে গেল। এবার চলে আসবো কোথায়,
rationalization কি বলছে, it is a process in which an individual justifies his failure and social unacceptable behavior by giving socially approved reason। বলছে এমন কিছু ক্ষেত্রে আমরা আমাদের ব্যবহারগুলোকে বহিঃপ্রকাশ করছি। হ্যাঁ, ইট ইজ এ প্রসেস ইন হুইচ অ্যান ইন্ডিভিজুয়াল জাস্টিফাই হিজ ফেইলিওর, মানে আমার আমার ফেইলিওরগুলো কিভাবে আমি মেকআপ দিয়ে বেরিয়ে যাব সেইগুলোর জন্য আমি যুক্তি খুঁজছি, র্যাশনালাইজ খুঁজছি। এক্সাম্পল কি বলছে, এ স্টুডেন্ট হু ফেলস ইন দ্য এক্সামিনেশন মে এক্সপ্লেন দ্যাট the hostel atmosphere is not favorable and his result is in this failure, মানে হোস্টেলের পরিবেশ ভালো নয়, পড়তে পারেনি তাই আমি ফেল করেছি। এটা একটা র্যাশনালাইজেশন, কিন্তু সে হয়তো পড়েনি তাই সে ফেল করেছে, এই জায়গাটা সেখানে এক্সপোজ হচ্ছে, দ্যাট ইজ দ্য র্যাশনালাইজেশন। এবারে বলছে সাবলিমেশন। সাবলিমেশন কি জিনিস না, কনসাসলি অর আনকনসাসলি চ্যালেঞ্জিং ইনস্ক্লুডাল ড্রাইভস ইন ইনস্ট্যাংচুয়াল, মানে একটা তাৎক্ষণিক ইনস্ট্যাংচুয়াল ড্রাইভস ইনটু অ্যাকসেপ্টেবল অ্যাক্টিভিটিস, মানে আমরা যখন নিজেদের কনসাস মাইন্ডে অথবা আনকনসাসলি আমাদের একটা যে দুর্বলতা আছে সেই দুর্বলতাটাকে লুকিয়ে রেখে তার ভালো দিকটাকে প্রকাশ করি। এটা একটা সাবলিমেশনের একটা ভালো উদাহরণ আছে, একটা এটা স্পোর্টসম্যান যে স্পিরিট, বলছে কি অ্যাগ্রেসিভনেস মাইট বি ট্রিগার্ড or turned into competitiveness in the business or sports। actually definition কি বললো, unconsciously or consciously challenging the instinctual drives into the acceptable behavior, মানে আমাদের ভিতরে যে অনুভূতিগুলো আছে সেগুলোকে আমরা এমন ভালো দিকে ব্যবহার করছি সেই খারাপ জিনিসটাও ভালো হিসাবে প্রকাশিত হচ্ছে। এটার একটা এক্সাম্পল আছে, যদি আমরা বিরাট কোহলিকে কি জানি খুব একটা অ্যাগ্রেসিভ প্লেয়ার, কিন্তু এই যেরকম জায়গাতে ওটা একটা সাবলিমেশনের এক্সাম্পল। বিরাট কোহলি খুব অ্যাগ্রেসিভভাবে এমনভাবে নিজেকে রিপ্রেজেন্ট করে যেটা আমাদের ইন্ডিয়ার উইনগুলোকে ছিনিয়ে নিয়ে আসে বাঘা বাঘা কান্ট্রির কাছ থেকে। সেই জন্য বলছে অ্যাগ্রেসিভনেস মাইট বি টার্নড or transformed into the competitiveness or in business or sports। বোঝা গেল যে কোনো প্লেয়ার একটা এক্সাম্পল দিল খুব অ্যাগ্রেসিভ, এটা কি ধরনের ডিফেন্স মেকানিজম, এটা হচ্ছে সাবলিমেশন। এবার চলে আসবো কম্পেনসেশন কি জিনিস বলছে, consciously covering up for a weakness by emphasizing or making up a desirable trait। বলছে আমরা কম্পেনসেশন করছি, আমরা যেটাতে দুর্বল সেই দুর্বলতাতে ঢাকার জন্য কোনো কিছুতে আমরা খুব ভালো হয়ে যাচ্ছি। এক্সাম্পল কি বলছে, এ স্টুডেন্ট হু ফেলস ইন হিজ স্টাডিজ মে কম্পেনসেট বাই বিকামিং দ্য কলেজ চ্যাম্পিয়ন ইন অ্যাথলেটস। একটা ছেলে যে পড়াশোনায় খারাপ সে কিন্তু খেলাধুলাতে খুব ভালো, কলেজে যে ছেলেটা খুব ভালো রেজাল্ট করতে পারে না সে কিন্তু অ্যাথলেটিক চ্যাম্পিয়ন। এই যে একটা দিকের দুর্বলতা অন্য দিক দিয়ে মিটিয়ে নেওয়া, দ্যাট ইজ দ্য কম্পেনসেশন, কম্পেনসেট দ্য পার্সোনালিটি। এবার চলে আসবো কি প্রজেকশন আনকনসাসলি অর কনসাসলি ব্লেমিং সামওয়ান এলস ফর ওয়ান্স ডিফল্ট। আমার দোষের জন্য আমি অন্য কাউকে দোষারোপ করছি। কীরকমভাবে দোষারোপ করছি বলছে, এটা কিন্তু একটা এক্সাম্পল অন রেকর্ড বলছি, এটাতে কোনো কমিউনিটিকে আমি হার্ট করার চেষ্টা করছে না। এক্সাম্পলটা সবাই একটুখানি পড়ো। এ পারসন হু ব্লেমস অ্যানাদার ফর হিজ ওন মিস্টেক ইউজিং দ্য প্রজেকশন মেকানিজম। একটা এক্সাম্পল বলছে, এ সার্জন হুজ পেশেন্ট ডাজ নট রেসপন্ড অ্যাজ হি ইজ অ্যান্টিসিপেটেড। যেমনটি ভেবেছিল সার্জন, অপারেশনের পরে পেশেন্ট ততটা ভালো হয়নি। তখন কি বলছে, মে ট্রেন টু ব্লেম দ্য থিয়েটার নার্স হু হেল্প দ্যাট সার্জন অ্যাট দ্য টাইম অফ অপারেশন থিয়েটারে যে দিদিরা তাকে হেল্প করেছিল, যে হেল্পিং হ্যান্ডের নার্স ছিল, তাদের প্রতি ব্লেম করছে যে ওই দিদি ভালো ছিল না, ভালো করে হেল্প করতে পারেনি, তাই আমার পেশেন্টটা রিকভারি করলো না। আমি কিন্তু কোনো কমিউনিটিকে হার্ট করার কথা বলিনি, আমি জাস্ট একটা এক্সাম্পলকে অ্যানালাইসিস করেছি। ক্লিয়ার হয়েছে? কোনো ডাক্তার ওটি পারফর্ম করার পরে পেশেন্ট খারাপ হলে যদি কাউকে ব্লেম করে, সেই জিনিসটা একটা প্রজেকশনের এক্সাম্পল। ওকে, এবার চলে আসবো ইন্টেলেকচুয়ালাইজেশন আর কিছুই না, আমরা যখন আমাদের থটে ইমোশনালিটি থেকে বেরিয়ে এসে প্রপারলি ইমোশনাল সরিয়ে ইন্টেলেকচুয়ালিটিকে প্রায়োরিটি দিচ্ছি। বলছি কি, সেপারেশন অফ দ্য ইমোশন অফ এ পেইনফুল ইভেন্ট অর সিচুয়েশন ফ্রম দ্য ফ্যাক্ট ইনভলভড, অ্যাকনোলেজিং দ্য ফ্যাক্ট বাট নট দ্য ইমোশন। মানে আমরা ফ্যাক্টটা জানছি, ইমোশনালিটিটাকে জানছি না, ইমোশনালিটিটাকে সরিয়ে রাখছি, দ্যাট ইজ দ্য ইন্টেলেকচুয়ালাইজেশন। এটা একটা কিন্তু সাউন্ড অফ হেলদি পার্সোনালিটি। ঠিক আছে, এবারে চলে আসবো, কতগুলো জিনিস আছে, কিছু বোর লাগছে, সবাই চলে যাচ্ছ কেন? পরীক্ষার নোটিশ সামনে। আনডুইংয়ে কি বলছে, আনকনসিয়াসলি ডুইং সামথিং টু কাউন্টার অর মেক আপ ফর এ
ট্রান্সগ্রেশন অর রং ডুইং, আমি একটা কিছু ভুল করেছি, সেই ভুলটাকে ঢাকা দেওয়ার জন্য আরও একটা ভুল করতে চলেছি, সেই রকম জিনিসকে বলছে আনডুইং, মানে ডুইং রং সামথিং অ্যান্ড প্রোটেক্টিং দ্যাট বাই ডুইং অ্যানাদার রং। বলছে গিভিং এ থ্রেট টু এ চাইল্ড হু ইজ ব্লেমিং বিং পানিশড ফর এ রং ডুইং, মানে একটা ভুল করার জন্য কোনো বাচ্চাকে কেউ বকাবকি করেছে, আবার সেটা যদি সে অন্য কাউকে বলে দেয় তার জন্য তাকে আবার বকাবকি করা হচ্ছে, ওয়ান কাইন্ড অফ র্যাগিং, যে এরকম র্যাগিং করা হয়েছে, তুমি অন্য কাউকে ওটা বলবে না। আমি একটা এক্সাম্পল বলছি, তো সেই রকম জিনিসটাকে বলছে আনডুইং। তারপরে বলছি কি রিগ্রেশন। রিগ্রেশন কি আনকনসিয়াস রিটার্ন টু অ্যান আর্লিয়ার অ্যান্ড মোর কমফোর্টেবল ডেভেলপমেন্টাল লেভেল। এটা একটা কি যে আমরা সবসময় কমফোর্ট জোন খুঁজি, সেই কমফোর্ট জোনে আবার আমি ফিরে যাচ্ছি। কীভাবে ফিরে যাচ্ছি, উদাহরণটা দেখো। অ্যান অ্যাডাল্ট থ্রোজ টেম্পার ট্যান্ট্রাম হোয়েন হি ডাজ নট গেট হিজ ওনস ওয়ে। আমরা যখন বড় হয়ে যাই অনেক অনেক ক্ষেত্রে আমরা এমন স্ট্রেসার্স সব আমাদের লাইফে থাকে, সেই স্ট্রেসার্সগুলোতে আমরা কোপ করতে পারি না, তখন আমরা মায়ের কোলে মাথা দিয়ে কাঁদতে কাঁদতে অনেকটা সেই মানে টেম্পার ট্যান্ট্রাম থ্রো করার মতো আবার আমাদের সেই পুরনো জীবনে ফিরে যেতে চাই, যেখানে সব কিছু সুন্দর ছিল, মায়ের আঁচল ছিল। সেই জিনিসটাকে আমরা বলছি রিগ্রেশন। ওকে, অ্যান অ্যাডাল্ট থ্রোয়িং টেম্পার ট্যান্ট্রাম হোয়ার হি ডাজ নট গেট হিজ ওন ওয়ে, এটা কি ধরনের ডিফেন্স মেকানিজম? দ্যাট ইজ আ রিগ্রেশন। আমি কিন্তু জেনুইনলি পড়াচ্ছি, তোমরা জেনুইনলি শোনো, কারণ ডিফেন্স মেকানিজম থেকে এই বছরই 2-3টে কোশ্চেন এসেছে, আমি আফটার দ্য সেশন আমি ওটা বুঝিয়ে বলছি। ঠিক আছে, এবারে চলে আসবো কি ডিসঅ্যাসোসিয়েশন। ডিসোসিয়েশন কীরকম বলছে? আনকনসিয়াস সেপারেশন অফ পেনফুল ফিলিং অ্যান্ড ইমোশন ফ্রম অ্যান আনঅ্যাকসেপ্টেবল সিচুয়েশন অর অবজেক্ট, মানে আমরা একটা নির্দিষ্ট জিনিস ভুলে থাকার চেষ্টা করছি, আনকনসিয়াসলি সেপারেট করে দিচ্ছি সেই পেনফুল ইভেন্টটাকে আমাদের লাইফ থেকে। যেরকম একটা এক্সাম্পল বলছে কি অ্যামনেশিয়া দ্যাট প্রিভেন্ট রিকল এ প্রিভিয়াস ডে অটো অ্যাক্সিডেন্ট, কারোর লাইফে একটা কোনো বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, সে ওই স্পেসিফিক জিনিসটাকে ডিসঅ্যাসোসিয়েট করতে চাইছে তার লাইফ থেকে, তাকে বলছে কি ডিসঅ্যাসোসিয়েশন। এবার কনভার্সন, কনভার্সন কি দ্য আনকনসিয়াস এক্সপ্রেশন অফ ইন্ট্রা সাইকিক কনফ্লিক্ট সিম্বলিক্যালি থট ফিজিক্যাল সিমটমস। বেসিক্যালি এটা এক রকমের জিনিস, বেসিক্যালি এটা এমন একটা জিনিস, বেসিক্যালি এটা এমন একটা কন্ডিশন, দ্য কনসাস কনভার্সন বলছে দ্য আনকনসাস এক্সপ্রেশন অফ ইন্ট্রাসাইকিক কনফ্লিক্ট সিম্বলিক্যালি থ্রু দ্য ফিজিক্যাল সিমটমস। এ স্টুডেন্ট, একটা এক্সাম্পলে চলে আসছি, এ স্টুডেন্ট উইকনেস উইথ এ মাইগ্রেন হেডেক অর মর্নিং অফ এ ফাইনাল এক্সামিনেশন, মানে পরীক্ষার আগের দিন সকালবেলা আমাদের মাথা যন্ত্রণা শুরু হলো, আমাদের হাত কাঁপতে শুরু করলো, এখানে কি হচ্ছে, একটা আমাদের সাইকিক সিম্বলগুলো ফিজিক্যাল সিমটমসের রূপান্তরিত হলো। এটা একটা ডিফেন্স মেকানিজম, যে ওই ডিফেন্স মেকানিজমটার কারণে তাকে আর পরীক্ষা দিতে হচ্ছে না, তার যে স্ট্রেসার্সগুলো ছিল সেই স্ট্রেসার্সগুলো থেকে সে সরে আসতে পারছে। এইটাই হচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ ডিফেন্স মেকানিজম। এবারে বলো, কেউ বুঝতে কিছু অসুবিধা হচ্ছে? হচ্ছে না, তাহলে আমি নেক্সট টপিকে চলে যাব। তাহলে আমি কি কি পড়ালাম? আমি পড়ালাম ডিফারেন্ট কাইন্ড অফ ডিফেন্স মেকানিজম, তার মধ্যে কি পড়িয়েছি বলো? প্রথমে পড়ালাম রিপ্রেশন, ডিনিয়াল, ডিসপ্লেসমেন্ট, রিয়াকশন ফরমেশন, র্যাশনালাইজেশন, সাবলিমেশন, কনভার্সন, প্রজেকশন, ইন্টেলেকচুয়ালাইজেশন, তারপরে পড়ালাম আনডুইং, রিগ্রেশন, ডিসঅ্যাসোসিয়েশন, কনভার্সন। ওকে, এইগুলোই এনাফ, এইগুলো থেকে ঘুরিয়ে ফিরে কোশ্চেন আসে, এর বেশি আর কিছু জানার দরকার নেই। এবারে যেটা আমাদের জানতে হবে, সাইকাটিক এমার্জেন্সি, ঠিক আছে, অথবা সাইকাটিক এমার্জেন্সি অ্যান্ড ক্রাইসিস ইন্টারভেনশন। প্রত্যেকটা সাইকাটিক কন্ডিশন একটা ক্রাইসিস, এবং এই সাইকাটিক কন্ডিশনগুলো কীভাবে কোপ আপ করতে হবে সেটা আমাদেরকে জানতে হবে। সাইকাটিক এমার্জেন্সি প্রায় 12টা আছে, এবং সেই 12টার মধ্যে যে কোনো একটা জিজ্ঞেস করা হয়, যে কোনো একটা বললে পরীক্ষক খুশি হয়ে যায়, আর এই 12টা জিজ্ঞেস করে না। কিন্তু তবুও আমাদের বলতে হবে কীরকম সাইকাটিক এমার্জেন্সি ডেফিনেশন কি। সাইকাটিক এমার্জেন্সি ইজ এ কন্ডিশন where the patient has a disturbance in thought, affect and psychomotor activity leading to a threat to his existence, that is suicide, or threat to the people in the environment, homicide। তাহলে কি বলছে, এমন একটা কন্ডিশন যেখানে আমাদের টিএপি
ট্যাপ থট, সাইকোমোটর অ্যাক্টিভিটি অ্যান্ড কি হচ্ছে, অ্যান্ড বলছে থট অ্যাফেক্ট অ্যান্ড সাইকোমোটর অ্যাক্টিভিটিতে প্রভাব পড়ছে। থট অ্যাফেক্ট সাইকোমোটর অ্যাক্টিভিটি, শর্টে TAP-তে ওটা মনে রাখতে পারি আমরা। থট অ্যাফেক্ট অ্যান্ড সাইকোমোটর অ্যাক্টিভিটিতে প্রভাব পড়ছে, যেটা আমাদের লিড করছে কোথায়, হয় সুইসাইড নয় হোমিসাইড। এটা ডেফিনেশন চলে গেল, আর কিছু বলার দরকার নেই। এবারে চলে আসবো যে এই ডিউরিং ইনিশিয়াল অ্যাপ্রোচে কীরকম করতে হবে। সবার আগে আমাদের কী করতে হবে, ওয়ার্মথ অ্যান্ড ডাইরেক্ট কনসার্ন হতে হবে যে এরকম একটা কন্ডিশন, এটা একটা সাইকিয়াট্রিক এমার্জেন্সি, ওটাকে নেগলেক্ট করলে চলবে না। ঠিক আছে, কুইক ইভালুয়েশন অ্যান্ড আইডেন্টিফাই দ্য নেচার অফ the condition and institutional care based of the seriousness is essential। কতটাকে ইনস্টিটিউশনাল কেয়ার দিতে পারবো, এমার্জেন্সি স্টাফ অ্যারেঞ্জ করা যাবে কিনা, মেডিকো লিগাল কেস কতটা থাকতে পারে, হসপিটাল সিকিউরিটি সিস্টেম কতটা সাফিসিয়েন্ট, এবং ওই পেশেন্টের প্রিভিয়াস সুইসাইডাল বা হোমিসাইডাল হিস্ট্রি আছে কিনা। ঠিক আছে, এরকম কন্ডিশনগুলোকে আমাদের অ্যাসেস করে রাখতে হবে। এটা ইনিশিয়াল অ্যাপ্রোচ। এবারে চলে আসবো টাইপ অফ সাইকিয়াট্রিক এমার্জেন্সি। টাইপ অফ সাইকিয়াট্রিক এমার্জেন্সি আমরা কটা জানি, ওই বলছিলাম, একটু পেজ চেঞ্জ করে করে বলতে হবে। প্রথমে যে সুইসাইডাল থ্রেট, 1 নম্বর সাইকিয়াট্রিক এমার্জেন্সি। ঠিক আছে, আমি একটুখানি চেষ্টা করছি হোয়াটসঅ্যাপে তোমাদেরকে সাইকিয়াট্রিক এমার্জেন্সিগুলো পাঠানোর জন্য। সাইকিয়াট্রিক এমার্জেন্সিগুলো একটু কোঅপারেট করবে সবাই। এই যে আমি 10টা সাইকিয়াট্রিক এমার্জেন্সি আমাদের গ্রুপে পাঠাচ্ছি, সবাই যেখানে পড়াশোনা করছিলাম, ব্যাস ওখানে দেখো এইটা, এই 10টা সাইকিয়াট্রিক এমার্জেন্সি। এই 10টা সাইকিয়াট্রিক এমার্জেন্সি কীরকম বলছে ওখানে দেখে দেখে কেউ একটা বলো তো 10টা কী কী সাইকিয়াট্রিক এমার্জেন্সি, এনিওয়ান? সবার প্রথমে থাকছে সুইসাইডাল থ্রেট, দ্বিতীয়ত আসছে ভায়োলেন্ট অর অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, আর এটাকে এক কথা এক্সাইটমেন্ট বলে। 3 নম্বর বলছে প্যানিক অ্যাটাক, 4 নম্বর বলছে ক্যাটাটনিক স্টুপার, 5 নম্বর বলছে হিস্ট্রিক্যাল অ্যাটাক, 6 নম্বর বলছে ট্রান্স সিচুয়েশনাল ডিস্টারবেন্স, 7 নম্বর বলছে ডেলিরিয়াম, 8 নম্বর বলছে এপিলেকটিক ফিউরার, 9 নম্বর বলছে অ্যাকুইট ড্রাগ ইনডিউসড ইপিএস অর এক্সট্রাপিরামিডাল সিন্ড্রোম। এটা এর মধ্যে ইপিএসটা আলাদা, কিন্তু অ্যাকুইট ড্রাগ ইনডিউসড ইপিএস একটা থাকছে, আর শুধু ইপিএস একটা থাকছে। তারপরে থাকছে ড্রাগ টক্সিসিটি অর ভিকটিম অফ এ ডিজাস্টার, অথবা বিভিন্ন রকম জিনিস। এইগুলো হচ্ছে সুইসাইড, এইগুলো হচ্ছে 12টা আমাদের সাইকিয়াট্রিক এমার্জেন্সি। এছাড়া সাইকিয়াট্রিক এমার্জেন্সির সঙ্গে আমাদেরকে সবার আগে একটা জিনিসে ফোকাস করতে হয়, সেটা হচ্ছে ওকে, সুইসাইডাল থ্রেটটা আমাদের জানতে হবে। সুইসাইডাল থ্রেটের ডেফিনেশন কি, ইন সাইকিয়াট্রি এ সুইসাইড অ্যাটেম্পট ইজ কনসিডার্ড টু বি দ্য ওয়ান অফ দ্য কমনেস্ট emergency. Suicide is a try of deliberate self-harm. It is defined as an internal human act of killing oneself. আমি কেউ যখন নিজেকে, আমি সবার আগে বলে দেবো, সুইসাইড যখন পড়ানো হচ্ছে নিজেদের চিন্তা বাইরে রেখে যে কোনো পেশেন্ট কীরকম সুইসাইড অ্যাটেম্প করে সেটাকে ভাবার কথা বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে সুইসাইড কাকে বলছে, এটা বলছে ডেলিভারেট সেলফ হার্ম, মানে শতপ্রণোদিত নিজের ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে। ইট ইজ ডিফাইন্ড অ্যাজ অ্যান ইন্টেনশনাল হিউম্যান অ্যাক্ট অফ কিলিং ওয়ানসেলফ। ইচ্ছাকৃতভাবে নিজেকে খুন করার বা শেষ করার চেষ্টা করা হচ্ছে। এটা কী ধরনের কন্ডিশনে হতে পারে, ইটিওলজিগুলো দেখো, মেজর ডিপ্রেশন, সিজোফ্রেনিয়া, ড্রাগ অ্যালকোহল অ্যাবিউজ, ডিমেনসিয়া, ডেলিরিয়াম, পার্সোনালিটি ডিসঅর্ডার, এই সমস্ত কন্ডিশন যদি থাকে, সেই রকম সাইকিয়াট্রিক ডিসঅর্ডার থাকলে পেশেন্ট সুইসাইড করে। ফিজিক্যাল ডিসঅর্ডার কি, যদি কোনো পেশেন্টের এইডস হয়, ক্যান্সারের মতো মারণব্যাধি হয়, তখন কিন্তু তার মধ্যে একটা সুইসাইডাল টেন্ডেন্সি চলে আসছে। এবার কি বলছে, সাইকোসোশ্যাল ফ্যাক্টরসের মধ্যে কি থাকছে, ফেলিওর ইন দ্য এক্সামিনেশান, ডাউরি হ্যারাসমেন্ট, ম্যারিটাল প্রবলেম, লস অফ লাভড অবজেক্ট, আইসোলেশন অ্যান্ড এলিমিনেশন ফ্রম দ্য সোশ্যাল গ্রুপ, কাউকে গ্রুপ থেকে সরিয়ে দেওয়া হলো, কারোর ক্ষতি করা হলো, তার ভালোবাসার জিনিসগুলো হারিয়ে গেল, বিবাহিত জীবনের সমস্যা, এই জিনিসগুলো কিন্তু ধীরে ধীরে একটা পেশেন্টকে সাইকিয়াট্রিক কন্ডিশনে সুইসাইড করার দিকে লিড করে। এবার চলে আসবো যে রিস্ক ফ্যাক্টর কীরকম। রিস্ক ফ্যাক্টর বলছে কি, সুইসাইডালে মেল অ্যাবাভ 40 ইয়ার্স অফ এজ, 40 বছরের ঊর্ধ্বে, আর ফিমেল 55 বছরের ঊর্ধ্বে একটা সুইসাইডের রিস্ক বাড়ে।
এছাড়া একটা সেক্স রেশিও আছে যেখানে বলেছে ম্যান হ্যাভ দ্য গ্রেটার রিস্ক ফর কমপ্লিটেড সুইসাইড, পুরুষরা কিন্তু সাকসেসফুলি সুইসাইড অ্যাটেম্প করে এবং ডেথ কমিট করে, কিন্তু সে তুলনায় সুইসাইড ইজ 3 টাইমস মোর কমন ইন দ্য ম্যান দ্যান দ্য ওম্যান, যেখানে লাস্ট লাইনে বলছে ওমেন হ্যাভ হায়ার রেট অফ অ্যাটেম্পটিং সুইসাইড বাট সাকসেস রেট লেস। ওমেন বেশি অ্যাটেম্প করে কিন্তু লেস সাকসেসফুলি ডেথ মানে লিডস টু ডেথ, বাট সে তুলনায় মেন কম সুইসাইড অ্যাটেম্প করে কিন্তু সাকসেস রেট বেশি। অত ডিটেলে জানার দরকার নেই, এই একটা ট্রিকি লাইন যেখান থেকে সেক্স রেশিও থেকে একটা কোশ্চেন আসে, ওটা একটু ট্রিকি জায়গা, তাই আমি একটুখানি পয়েন্ট আউট করে রাখলাম। এবার সুইসাইডের টেন্ডেন্সি ইন সাইকাটিক ওয়ার্ড কীরকম কন্ডিশনে হতে পারে? কোনো পেশেন্ট যদি মেজর ডিপ্রেশনে থাকে তার সুইসাইড হতে পারে, সে সুইসাইড কমিট করতে পারে। কোনো পেশেন্ট যদি ম্যানিয়াতে থাকে তার সে সুইসাইড করতে পারে। কোনো পেশেন্ট যদি ড্রাগ আর অ্যালকোহল অ্যাবিউজ করে তার একটা সুইসাইডাল টেন্ডেন্সি থাকে পার্সোনালিটি ডিসঅর্ডারে আর অর্গানিক কন্ডিশন। এবার আমি যদি বলি, কেউ কি বলতে পারবে যে মেজর ডিপ্রেসিভ পেশেন্ট কখন সুইসাইড করে বা কেন সুইসাইড করে? সমাধি? ওকে, আমি বলছি। মেজর ডিপ্রেশনে যখন পেশেন্ট থাকছে না, তখন ওর মধ্যে একটা লস অফ স্যাডনেস, তার মধ্যে একটা ওর্থলেসনেস, হোপলেসনেস, একটা কমপ্লিট স্যাডনেসের মধ্যে একটা পারসিস্ট করে পেশেন্ট। ওই গিল্ট অফ মানে হোপলেসনেস, হেল্পলেসনেস, ওর্থলেসনেস, যেটা ধীরে ধীরে তাকে না কমপ্লিটলি ফিনিশ করে তুলছে, মানে তার আর বেঁচে থাকার ইচ্ছেটা থাকছে না। এই ফেজগুলোর কারণে পেশেন্ট ডিপ্রেসিভ থেকে একটা সুইসাইডাল টেন্ডেন্সিতে যায়। কিন্তু কখন ঠিক সুইসাইডটা অ্যাচিভ করে? যখন কিন্তু পেশেন্টের রিগেইন দ্য ফিজিক্যাল অ্যাবিলিটি, ইনক্রিজ দ্য সাইকোমোটর অ্যাক্টিভিটি, তখন কিন্তু কমপ্লিটলি সুইসাইডটা অ্যাটেম্প করে। মেজর ডিপ্রেসিভ ফেজে একটুখানি পোর সাইকোমোটর অ্যাক্টিভিটি হয়, তো ওই সময়টাতে ওরা অ্যাচিভ করতে পারে না। এই জন্য মেজর ডিপ্রেশন থেকে যখন পেশেন্ট ম্যানিকের দিকে যায়, তখন বেসিক্যালি আমাদেরকে ফোকাস রাখতে হয়, এই সময় পেশেন্ট সুইসাইড করতে পারে। এছাড়া মেজর ডিপ্রেশনের পরে চলে আসছি কোথায় না, ম্যানিয়াতে পেশেন্ট কেন সুইসাইড করে? এখানে একটা গ্র্যান্ডিউস আইডিয়েশন থাকে, আমি 3 তলা থেকে লাভ দিতে পারবো, আমার কিছু হবে না। এই যে ভুল ভাবনা, মানে গ্র্যান্ডিউস ফিলিংস, সেটা কিন্তু এটা মানে ওকে প্রমাণ করতে গিয়ে ওর জীবনটাই চলে যাবে, এরকম একটা ব্যাপার হয়ে যায়। এই বিষয়গুলো আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। এবার ড্রাগ আর অ্যালকোহল অ্যাবিউজের কারণে একটা ডিপ্রেশন আসছে, সেই ডিপ্রেশনের কারণে সুইসাইড হওয়ার চান্সেস থাকে। পার্সোনালিটি ডিসঅর্ডারের ভেতরে কিছু হিস্টেনিক পার্সোনালিটি আর বর্ডারলাইন পার্সোনালিটি থাকে, সেগুলো অ্যাক্টিভিটি পারফর্ম করতে পারে না বলে অকেশনালি অ্যাটেম্প্ট সুইসাইড করতে পারে। এবারে এইসব জানার দরকার নেই। এবারে আমরা আসবো, যদি কোনো পেশেন্ট সুইসাইড অ্যাটেম্প্ট করে সেখানে আমাদের কি ম্যানেজমেন্ট। সবার আগে না, be aware of the certain sign which may indicates that the individual may commit suicide, such as এমন কিছু কিছু সিমটমস বা সাইন থাকছে যেখানে বোঝা যায় যে পেশেন্ট সুইসাইড করতে চলেছে। সেরকম কি কি সাইন? সুইসাইডাল থ্রেট দেবে প্রথমত, প্রত্যেকটা সুইসাইডাল থ্রেট কিন্তু ইকুয়ালি সিরিয়াস। রিটেন দ্য ফেয়ারওয়েল লেটার, giving away treasured articles, making a will, closing bank account, appearing peaceful and happy after a period of depression, অনেক দিন ডিপ্রেশনে থাকার পরে হঠাৎ করে খুব খুশি হতে শুরু করলো। এছাড়া কি, রিফিউজিং টু ইট অর ড্রিঙ্ক, খেতে চাইছে না, না খেয়ে নিজেকে শেষ করে দেওয়ার একটা ব্যাপার থাকছে। এইরকম সিমটমস বা সাইনগুলো যখন আমরা দেখবো, তখন কিন্তু পেশেন্টের মধ্যে একটা সুইসাইডের একটা ব্যাপার থাকছে, আমাদেরকে সবার আগে মনিটর করতে হবে ওই জিনিসটা। তারপর কি, মনিটরিং দ্য পেশেন্ট সেফটি নিডস, কী করতে হবে না, যদি কোনো পেশেন্ট সুইসাইড করতে পারে, সেটা যদি থ্রেট থাকে, তাহলে আমাদের সবসময় বেসিক্যালি সিরিয়াস হতে হবে এবং নোটিফাই দ্য সাইকাট্রিস্ট, যাতে ওর একটা সাইকোমেট্রি করা হয় এবং সেই সাইকোমেট্রি থেকে ওর ওই আলাদা অ্যাংজাইটি আর হোপলেসনেসটা কমে। তাছাড়া কি করছে, যদি হসপিটালে কোনো টক্সিক এজেন্টস থাকে সেগুলো সরিয়ে দিতে হবে, কোনো সার্ভ ইনস্ট্রুমেন্ট থাকলে সরিয়ে দিতে হবে। আর হাসপাতালের যে মেডিসিন ট্রে, সেই সমস্ত মেডিসিন ট্রে একা ফেলে চলে যাওয়া যাবে না, ঠিক আছে? এই সমস্ত জিনিসগুলো মাথায় রাখতে হবে আমাদের। এছাড়া জানার দরকার নেই। এবারে ম্যানেজমেন্ট কীরকম ম্যানেজমেন্ট? বেসিক্যালি আমাদের ম্যানেজ করতে হবে, যদি কোনো পেশেন্ট মানে সুইসাইডাল থ্রেট দেয়, অ্যান এক্সাইটেড পেশেন্ট ইজ ইউজুয়ালি ব্রড টাই উইথ দ্য রোপ অর চেঞ্জ, এটা কোনো দরকার নেই। প্রথমে পেশেন্ট অ্যাডমিশনের সময় এইভাবে দড়ি বেঁধে আনলে ওসব দেখানোর কোনো দরকার নেই। হ্যাঁ, তারপরে কি বলছে, ওই পেশেন্টের অ্যাগ্রেশনটা কমাতে হবে। এ লার্জ প্রোটেকশন অফ অ্যাগ্রেশন অ্যান্ড ভায়োলেন্স ইজ ডিউ টু দ্য পেশেন্ট ফিলিংস হি অ্যাট দ্য ব্রিং ডাউন দ্য, ওর মানে অ্যাঙ্গারটাকে ওকে কমিয়ে দিতে হবে, ঠিক আছে? ওর অ্যাঙ্গারটাকে কমিয়ে আলাদা অ্যাংজাইটি এটা করার চেষ্টা করতে হবে। তারপরে কি বলছে, টেক দ্য পেশেন্ট অ্যান্ড সি দ্য রেসপন্ড ফ্রম
কাইন্ড অ্যাপ্রোচ করতে হবে পেশেন্টকে, জেন্ট অ্যান্ড কাইন্ড অ্যাপ্রোচ করতে হবে যে হ্যাঁ আমি তোমার সঙ্গে আছি, তোমার কোনো সমস্যা থাকলে আমি তোমাকে হেল্প করছি। এছাড়াও বেঞ্জোডাইজিপাইন গ্রুপ অফ ড্রাগ আমরা দিতে পারি, যে বেঞ্জোডাইজিপাইন গ্রুপ অফ ড্রাগ আমাদের বেঞ্জোডাইজিপাইন গ্রুপ অফ ড্রাগ ওকে সিডেট করবে এবং সেই সিডেশন অনেকটা ওর অ্যাংজাইটিটাকে অ্যালে করাবে। ওকে এগুলো আর দেখার দরকার নেই, আমাদের সিবিটি আর খুব কম কম জায়গা। এছাড়া আমাদের ডেলিরিয়াম আছে, ডিমেনশিয়া আছে, এইগুলো একবার করে বলে দিচ্ছি। প্যানিক অ্যাটাক হতে পারে, ক্যাটাটোনিক স্টুপার হতে পারে, হিস্ট্রিক্যাল অ্যাটাক যেগুলো আমি পরপর বললাম। তারপরে বলছি কি ট্রান্স সিচুয়েশনাল ডিস্টারবেন্স হতে পারে, ডিলিরিয়াম টিমোর হতে পারে। এছাড়া অ্যাকুট ড্রাগ ইনডিউসড এক্সট্রাপিরামিডাল সিনড্রোম, এটা হচ্ছে ইপিএস। এই ইপিএসটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস, যেটা আমি পরের ক্লাসে কোনো এক সময় ভালো করে ইপিএসের যে চারটে কন্ডিশন আছে, টার্ডিভ ডিসকাইনেশন, অ্যাকুইট অ্যাকাথেশিয়া, পার্কিনসোমনিয়া, ওই জায়গাগুলো ভালো করে ডিটেল বলে দেবো। তাছাড়া আছে ভিকটিম অফ ডিজাস্টার, এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। আচ্ছা, এবার চলে আসি রেপ ভিকটিমও একটা ট্রমাটাইজ ফেজের মধ্যে থাকে, সেটা একটা ধরনের সাইকাটিক ইমার্জেন্সিও একটা বলতে পারি। এছাড়া চলে আসবো আমরা, আপাতত এটা বুঝলাম আমরা সাইকাটিক ইমার্জেন্সি মানে এই 12টা ফেজকে বোঝায়। এই 12টা ফেজের মধ্যে মোস্টলি ইম্পর্টেন্ট যে কোনো একটা আমরা অ্যানালাইসিস করতে বলে, সেক্ষেত্রে আমরা সুইসাইডাল থ্রেট এবং ম্যানেজমেন্ট অফ দ্য সুইসাইড পেশেন্ট, আর আফটার যদি কোনো পেশেন্ট সুইসাইড কমিট করে সেই পেশেন্টকে কতটা আমরা রিস্টোর করার চেষ্টা করতে পারি, সেগুলো একটা নার্সের রেসপন্সিবিলিটি। সেগুলো আমি যখন শর্ট নোট বা আমাদের এমসিকিউ করা হবে তখন ওগুলো ডিটেলে ওই পার্টগুলো থেকে কোশ্চেন থাকলে আমরা বলে নিতে পারবো। এবারে চলে আসবো যে কোনো পেশেন্টের মধ্যে মেন্টাল ইলনেস আছে সেটা কি করে অ্যাসেস করা হয়। কোনো বায়োকেমিক্যাল টেস্ট করা হয় না কোনো রেডিওলজিক্যাল টেস্ট করা হয় যেখান থেকে আমরা বুঝতে পারবো পেশেন্টের সাইকাটিক ইলনেস আছে? করা হয় কি? হয় না। কি করা হয়? কোনো পেশেন্টের মেন্টাল ইলনেস লেভেল অফ ইলনেস অ্যাসেস করার জন্য আমাদেরকে সবসময়ের জন্য মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন MSE করা হয়। এটা একটা কম্প্যাক্ট টুল টু আইডেন্টিফাই দ্য লেভেল অফ মেন্টাল ডিসঅর্ডার অফ এ পেশেন্ট। ঠিক আছে, সেটা কীরকম জিনিস? এটা দু ধরনের হয়, একটা মেন্টাল MSE দু রকমের, একটা কি মিনি মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন, আর একটা কি ব্রড হেডে মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন। এবার আমি যদি কোশ্চেন করি, আমার অ্যাটেন্ডেন্স অনেক কম, তবুও আমি কোশ্চেন করছি, মিনি মেন্টাল স্ট্যাটাস কী জিনিস কেউ জানি? জানি কি? জানি না। মিনি মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন আমি একটুখানি হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপে পাঠাচ্ছি। মিনি মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন আমি হোয়াটসঅ্যাপের গ্রুপে পাঠাচ্ছি, একটু ফলো করো সবাই। মিনি মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন সবাই হোয়াটসঅ্যাপটা ফলো করবে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে যাও। মিনি মেন্টাল স্ট্যাটাসের একটা বেসিক কম্পোনেন্ট কগনিটিভ ফাংশন। ঠিক আছে, মিনি মেন্টাল স্ট্যাটাসের একটা মিনি মেন্টাল স্ট্যাটাস কি বলছে? বলছে MSc আর ফলসেন টেস্ট ইজ এ 30 পয়েন্ট কোয়েশ্চেন। এখানে একটা 30 মার্কের একটা অ্যাসেসমেন্টের কোয়েশ্চেন থাকছে। ঠিক আছে, এই MSCর মেজর কম্পোনেন্ট কিন্তু থাকছে কগনিটিভ ফাংশন। এই কগনিটিভ ফাংশনের মধ্যে আমরা পাবো কি? বলছে ইট ইজ কমনলি ইউজড অ্যাসেসমেন্ট টুল টু কুইকলি অ্যাসেস দ্য পারসনস 5 এরিয়া অফ কগনিটিভ ফাংশন। তার মধ্যে থাকছে ওরিয়েন্টেশন 10 মার্ক, রেজিস্ট্রেশন 3 মার্ক, অ্যাটেনশন অ্যান্ড ক্যালকুলেশন 5 মার্ক, রিকল 3 অ্যান্ড ল্যাঙ্গুয়েজে 9। এই ওভারঅল অ্যাসেসমেন্টের ভেতরে যখন আমরা পেশেন্টের স্কোর পাবো, এখানে ওরিয়েন্টেশন কীরকম? ওরিয়েন্টেশন আমরা সবসময় জানি 3টে ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশন অ্যাবাউট টাইম, প্লেস অ্যান্ড পারসন। ঠিক আছে, তারপরে কি চলে আসবো? তারপরে চলে আসবো রেজিস্ট্রেশন। পেশেন্টকে ডিফারেন্ট টাইপ অফ কোশ্চেন বলতে হবে, যে কীরকমভাবে ও পেন, টেবিল, বেড বলতে পারছে, 3টে
একসঙ্গে রিলেটেড করতে শিখছে, বুঝছে, ক্লিয়ারলি বলতে পারছে কিনা। ওর অ্যাটেনশানে আমরা ফোকাস করবো। অ্যাটেনশানে কি বলবো, যে তুমি একে ব্যাক ক্যালকুলেট করে দেখাও। এটা আমি ডিটেলে মেন এমএসসিতে আলোচনা করছি। শুধু এখানে একটা স্কোরে চলে আসি, লাস্টের যে পার্টটাতে স্কোর বলেছে না, স্কোরিং অফ এমএমএসসি টোটাল স্কোরিং 30, যদি 25 to 30 স্কোর হয় তখন আমরা বলবো নর্মাল কগনিশন। যদি 18 to 28 স্কোর হয় তাকে আমরা বলবো মিনি কগনিটিভ ইম্পেয়ারমেন্ট। যখন 10 to 17 স্কোর হবে তখন মডারেট কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, আর লেস দেন 9 হলে সিভিয়ার কগনিটিভ ইম্পেয়ারমেন্ট। এটা গ্রুপে দিয়েছি, এটা দেখে বুঝতে হবে কিন্তু আমাদের যে এটা কোশ্চেন আসতে পারে, মিনি মেন্টাল স্ট্যাটাসের স্কোর এত, পেশেন্টের লেভেল অফ ইম্পেয়ারমেন্ট কোথায়, কতটা মাইল্ড, মডারেট, সিভিয়ার অথবা নর্মাল। ঠিক আছে, সৌরভ বুঝতে হবে জিনিসগুলো কিন্তু। আচ্ছা, এবার আমরা চলে যাব এমএসসি, যে ব্রড হেডে এমএসসি, সেই ব্রড হেডে এমএসসিটা আমরা এখন অ্যানালাইসিস করব। এখানে কি বলছে, মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন। মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন এমন একটা প্রসেস যেখানে আমরা পেশেন্টের মেন্টাল ডিসঅর্ডারটাকে আইডেন্টিফাই করতে পারছি এবং করছি। ওকে, এবারে চলে আসবো জেনারেল অ্যাপিয়ারেন্স অফ বিহেভিয়ার। এটা কিন্তু প্রত্যেকটা জিনিস আমাদের একটু ডিটেলে পড়তে হবে। জেনারেল অ্যাপিয়ারেন্স অ্যান্ড বিহেভিয়ার কি বলছে, লুকিং ওয়ান্স এজ ওল্ডার অর ইয়াঙ্গার। যদি আমি কোনো মানুষ আমাদের একটা, এখানে কি হয়, থেরাপিউটিক নার্স পেশেন্ট রিলেশনশিপটাকে মনে রাখতে হবে। যেখানে একটা নার্স আসছে, পেশেন্ট আসছে আমাদের সঙ্গে কথা বলার জন্য, এবং আমরা থেরাপিউটিক নার্স পেশেন্ট রিলেশনশিপ মেনটেন করে একটা সেশন কন্ডাক্ট করছি। সেই সেই অ্যাসেসমেন্ট ফেজটাতে আমরা কি দেখতে পাবো, পেশেন্টের লুকিং ওয়ান্স এজ, মানে তাকে তার বয়স অনুযায়ী যথোপযুক্ত লাগছে কিনা, বা বয়সের চেয়ে বেশি লাগছে কিনা, অর ইয়ঙ্গার দ্যান হিজ এজ, এটা মনে হচ্ছে কিনা। পেশেন্টের ওয়েট কেমন, পেশেন্টের ওভারওয়েট, আন্ডারওয়েট, এই জায়গাগুলো দেখতে হবে। ফেসিয়াল এক্সপ্রেশন, ফেসিয়াল এক্সপ্রেশনে পেশেন্টের ফেসিয়ালি একটা অ্যাংসিয়াসনেস আছে কিনা, ব্রান্ডনেস আছে কিনা, পিসফুল অর ফিয়ারফুল আছে কিনা। লেভেল অফ গ্রুমিং কি নর্মাল কিনা, অর সাবঅর্ডিনেট অথবা ওভার ড্রেসড, অর কি আইসো অতিরিক্ত রঞ্জিতভাবে আছে কিনা, গ্রুমিংটা, লেভেল অফ গ্রুমিং বলছে। আর লেভেল অফ ক্লিনলিনেস, অ্যাডিকুয়েট, ইনঅ্যাডিকুয়েট, এইসব জিনিস দেখতে হবে। লেভেল অফ কনসাসনেস আছে কিনা, মুড অফ এন্ট্রি কীরকম, বিহেভিয়ার কেমন, কোঅপারেটিভ কি নন কোঅপারেটিভ, আই টু আই কন্ট্যাক্ট মেনটেন করছে কিনা, এই জিনিসগুলো। সাইকোমোটর অ্যাক্টিভিটি ইনক্রিজ অর ডিক্রিজ। তারপরে বলছে র্যাপো স্পন্টিনিউয়াস কিনা বা ডিলের কিনা, গেস্টার, গ্রুমিং, পোশ্চার, এগুলো কতটা কেমন আছে। এবার আমরা চলে আসবো স্পিচে। স্পিচের মধ্যে থাকছে কিন্তু ইনিশিয়েশন অফ স্পিচ। ইনিশিয়েশন মানে কি, যে ওর মধ্যে স্পন্টিনিউয়াস স্পিচ প্রোডাকশন আছে কি মিনিমাল অথবা মিউড কিনা। রিয়াকশন টাইম কতটা, মানে ওকে কোশ্চেন জিজ্ঞেস করার কতক্ষণ পরে ও অ্যান্সার দিচ্ছে। রেট কি, যে স্পিচটা প্রডিউস করছে সেটা স্লো, র্যাপিড, কীরকম। প্রোডাক্টিভিটি মনোসিলিবলিক অথবা ইলাবোরেট রিপ্লাইজ, প্রেসার অফ স্পিচ কী থাকছে, ভলিউম কেমন, টোন কেমন, স্ট্রিম অফ থট কেমন। এই স্ট্রিম অফ থটে থাকছে আমাদের সার্কামস্ট্যান্সিয়ালিটি, ট্যানজেন্সিয়ালিটি, ব্লকিং অফ থট, ভার্বিজাইজেশন, স্টেরিওটাইপ, ভার্বাল অ্যান্ড ফ্লাইট অফ আইডিয়া। এগুলো প্রত্যেকটা একটা একটা শর্ট নোট, এক একটা কোয়েশ্চেন, এগুলো আমরা আলোচনা করতে পারি। এখানে অ্যাটেন্ডেন্স কম আপাতত, পরে যখন আমি আলোচনা করবো অ্যাটেন্ডেন্স বাড়বে তখন আমি ডিটেলে আলোচনা করবো। তবুও বলে দিই, সার্কামস্ট্যান্সিয়ালিটি মানে বোঝাচ্ছে যে দ্য পেশেন্টস unnecessary irrelevant conversation that does not come back to the topic, ঘুরিয়ে ফিরিয়ে, বাট ডাজ কাম টু দ্য টপিক অ্যাট দ্য এন্ড অফ দ্য কনভারসেশন, দ্যাট ইজ দ্য সার্কামস্ট্যান্সিয়ালিটি। ট্রানজেন্সিয়ালিটি কিন্তু ফেরত আসবে না। ব্লকিং মানে সে ভাবতে ভাবতে একদম কমপ্লিট মিউট হয়ে যাবে। ভার্বিজাইজেশন মানে ওয়ান অফ দ্য পার্ট অফ দ্য ফেজ আর ওয়ান পার্ট অফ দ্য সেন্টেন্স ও রিপিটেটিভ সেন্সলেস রিপিটেশন অফ স্পিচ করবে। ব্লকিং মানে হয়ে গেছে ভার্বিজাইজেশন। আর স্টেরিওটাইপ, ভার্বাল কিছু স্পেসিফিক কথা বলবে। ফ্লাইট অফ আইডিয়া, একটা কথা বলতে বলতে হঠাৎ ওই জায়গাটাতে আবার তারপরে আর একটা টপিকে ঘুরে বেড়াবে, কিন্তু শেষে কিন্তু তার গোলে সে অ্যাচিভ করতে পারবে না। এবারে কি বলছে, এবারে চলে আসবো মুড অ্যান্ড এফেক্ট। মুড এফেক্টে আমাদের সবসময় দেখতে হবে, একটা হচ্ছে সাবজেক্টিভ ডেটা আছে, একটা অবজেক্টিভ। সাবজেক্টিভ কি, সাবজেক্টিভ পেশেন্ট যে কমপ্লেনটা করবে, দ্যাট ইজ দ্য সাবজেক্টিভ ডেটা। অবজেক্টিভ, দ্য নার্সিং পার্সোনাল অবজার্ভ দ্য সাইন অ্যান্ড সিমটমস উইথিন দ্য পেশেন্ট, দ্যাট ইজ অবজেক্টিভ।
এবার কি বলছে, প্রিডোমিনেন্ট মুড স্টেট থাকতে পারে, ইরিটেবল থাকতে পারে, লেভেল মুড থাকতে পারে, ব্লান্ড হতে পারে, অ্যাংসিয়াস হতে পারে। এত কথার ভেতরে যে কোনো একটা আমাদের এমএসিতে লিখতে হয়। তো অনেকদিন আগে পড়েছিলাম সবাই, আমরা আবার একবার রিক্যাপিচুলেট করে নিচ্ছি যাতে আমাদের মেমোরিটা আরও ইনট্যাক্ট থাকে। ঠিক আছে, এবারে থাকছে কি অ্যাপ্রোপ্রিয়েটনেস, সে তাকে যে কোশ্চেন করা হচ্ছে সেটা কিনা কংগ্রুয়েন্ট কিনা আর ইনঅ্যাপ্রোপ্রিয়েট কিনা, ঠিক আছে, রেলিভেন্ট টু দ্য সিচুয়েশান কিনা। তাকে যদি কোনো কষ্টের কথা বলছে কিন্তু সে হেসে হেসে বলছে, বা কোনো কান্নার কথা তার মধ্যে কিন্তু হাসির অভিব্যক্তি, সেটা কিন্তু মুড অ্যান্ড এফেক্ট ইনকংগ্রুয়েন্ট। এবারে চলে আসবে নেক্সট। নেক্সটে থাকছে আমাদের থটে প্রবলেম। এবার থটের যে প্রবলেম, সেখানে স্ট্রিম অফ থটে প্রবলেম থাকতে পারে। এবারে ওইগুলোর চেয়ে আমরা চলে আসি কন্টেন্টে, থটের যে কন্টেন্ট লেভেল হয় সেখানে ডিলিউশন থাকতে পারে। ডিলিউশন মানে কি? ডিলিউশন মানে বলছে ফলস ফিক্স আনসেকেবল বিলিফ। হুম, কিন্তু এখানে ইন দ্য অ্যাবসেন্স অফ স্টিমুলাই, স্টিমুলাইটা নেই, সরি, হ্যাঁ, মানে একটা ফলস ফিক্স আনসেকেবল বিলিফ ইন দ্য প্রেজেন্স অফ স্টিমুলাই, স্টিমুলাই থাকবে কিন্তু দড়িকে সাপ বলে মনে করছে, দ্যাট ইজ দ্য ডিলিউশন। ঠিক আছে, কীরকমভাবে স্পেসিফাইড টাইপ আর গিভেন বিলো। বেসিক্যালি ডিলিউশনের অনেক রকম টাইপ হতে পারে, ডিলিউশন অফ পারসিকিউশন, ডিলিউশন অফ রেফারেন্স, ডিলিউশন অফ দ্য ইনফ্লুয়েন্স অর প্যাসিভিটি, hypochondriacal delusion, delusion of grandiose nihilistic delusion, delusion of the infidelity, delusion of the control, visionary delusion, সব কিছু হতে পারে। আইডিয়ার ভেতরে কি থাকছে? ওর্থলেসনেস, হোপলেসনেস, হেল্পলেসনেস, গিল্ট, এই সমস্ত জিনিস থাকবে। থট অল্টারেশন ফেনোমেনা হতে পারে। এছাড়া অবসেশনাল বিভিন্ন রকম অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার আসবে, ফোবিয়া আসবে, এনি কাইন্ড অফ প্রিঅকুপেশনস অফ থট থাকতে পারে। এবার থাকছে পারসেপশন। পারসেপশন মানে কি জানি আমরা? পারসেপশন বলছে মিস ইন্টারপ্রিটেশন অফ দ্য স্টিমুলাস বাই দ্য, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে যেটা পারসিভ করে, সেই জায়গাটা যখন মিস ইন্টারপ্রেট করছে অফ দ্য স্পেসিফিক স্টিমুলাই, দ্যাট ইজ দ্য পারসেপচুয়াল ডিসঅর্ডার। সেখানে ইলিউশন আসতে পারে, হ্যালুসিনেশন আসতে পারে, স্পেসিফিক টাইপ আর গিভেন বিলো। অডিটরি হ্যালুসিনেশন, ভিজুয়াল হ্যালুসিনেশন। অডিটরিতে কি, তাকে কেউ কানে কানে কিছু বলছে, ভিজুয়াল হ্যালুসিনেশন, অন্যরা কেউ দেখতে পাচ্ছে না, সে দেখতে পাচ্ছে। অলফ্যাক্টরির মধ্যে সে একটা বিচিত্র স্বাদ, বিচিত্র গন্ধ পাচ্ছে। গ্যাস্ট্রেক্টরিতে সে একটা বিচিত্র স্বাদ পাচ্ছে। ট্যাকটাইলের মধ্যে তার ফিলিংস হচ্ছে তার হাত পা নেই। আর সোমাটিক প্যাসিভিটি, তাকে কেউ কন্ট্রোল করছে। ডিজাভু অ্যান্ড জামিজভু থাকছে। ডিজাভুতে কি দেখতে পাই? ডিজাভু বলছে প্রিভিয়াসলি ফ্যামিলিয়ার জায়গায় আমি গেছি কিন্তু সেটা আমার কাছে আননোন লাগছে। কোনো জায়গায় পূর্বে যাওয়া কিন্তু এখন যাওয়ার পরে সেটা নতুনের মতো মনে হলে তাকে ডিজাভু। জামাজভু বলছে যখন আমি কোনো জায়গায় নতুন গেছি বা প্রথমবার গেছি, কিন্তু আমি সেখানে গিয়ে মনে হচ্ছে আমি কোনো কালে এসেছিলাম, জীবনের কোনো একটা পর্যায়ে আমার এখানে আসা যাওয়া ছিল, তাকে বলছে জামিজভু। ডিজাভু জামিজভু কিন্তু শর্ট কোশ্চেন আসে, পুরো একদম এমসিকিউর মধ্যে চলে আসে। ঠিক আছে, এছাড়া ডিপ্রেশনাল আর কিছু জানা দরকার নেই। এবার চলে আসবে কগনিটিভ ফাংশন। কগনিটিভ ফাংশন মানে কি? নিউরোসাইকেটিক অ্যাসেসমেন্টের পার্ট এটা, যেটা আমরা বেসিক্যালি এমএমএসসিতে করি। এতক্ষণ যে এমএমএসসিটা বললাম শর্টে, ওখানে ওখানে কি হচ্ছে কগনিটিভ ফাংশানে? কগনিটিভ ফাংশানে কি হচ্ছে? কনসাসনেস আমরা যখন দেখি, সেখানে কনসাসনেসের কী দেখা হয়? কনসাস কিনা, ক্লাউডি কিনা, আর কোমাডাইজ কিনা পেশেন্ট। ওরিয়েন্টেশন সবসময় বলেছি, ওরিয়েন্টেশন অ্যাবাউট টাইম, ওরিয়েন্টেশন অ্যাবাউট প্লেস, ওরিয়েন্টেশন অ্যাবাউট পার্সন। এবার চলে আসবো অ্যাটেনশন। অ্যাটেনশনে আমরা কি দেখছি? নর্মালি অ্যারাউজড, ওর মধ্যে অ্যাটেনশনটা গ্রো করছে কিনা, কীরকম, তার জন্য আমরা কী করবো? ওকে ডিজিট কাউন্ট করতে বলবো, ফরওয়ার্ড 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করো। ওকে আবার বলবো 10 থেকে 1 পর্যন্ত পিছিয়ে আসো, 9, 8, 7, 6 এইভাবে কাউন্ট করো। তারপরে কি আমরা বলতে চাই? কনসেন্ট্রেশন। এখানে কনসেন্ট্রেশন কী করে করছে? কনসেন্ট্রেশন ইউজুয়ালি আমরা বিভিন্ন রকমের অ্যারিথমেটিক দিতে পারি। ঠিক আছে, যদি বলতি যে আপনি 100 টাকা নিয়ে বাজার গেছিলেন, আপনি 7 টাকার কলা কিনেছেন, আপনার কাছে কত টাকা থাকবে, এরকম। এছাড়া এই মাসের নাম কি, ঠিক আছে, সপ্তাহে 7 দিনের নাম বলুন, 12টা মাসের নাম বলুন, এইগুলো যদি কেউ বলতে পারে সে কনসেন্ট্রেশন তার ভালো। 12টা মাসের নাম কন্টিনিউয়াসলি বলে গেছে মানে সে কনসেন্ট্রেট দিচ্ছে, কনসেন্ট্রেশন আছে। মেমোরি কি? মেমোরি বলছে মেমোরি 3 ধরনের, একটা ইমিডিয়েট, একটা রিসেন্ট, আর একটা যে রিমোট। ইমিডিয়েটে কীরকম কোশ্চেন করতে পারি? ইমিডিয়েটে আমরা কোশ্চেন করতে পারি সেম টেস্ট অ্যাজ ফর দ্য অ্যাটেনশান। যেমন আমরা অ্যাটেনশানে করেছিলাম যে যোগ করে 1 থেকে 10 পর্যন্ত গোনো, 9 থেকে 1 পর্যন্ত পিছিয়ে আসো, এরকম জিনিস যখন আমরা কোয়েশ্চেন করতে পারি। আর কি রিকলে আমরা কি করতে পারি? রিসেন্ট হ্যাপেনিংস, মানে ওকে লাস্ট ও কী খেয়েছে,
আপনাকে আজকে কে দেখতে এসেছিলো, এরকম যদি কোয়েশ্চেন করি এবং সেই কোয়েশ্চেনে যদি অ্যান্সারও দিতে পারে, তখন কিন্তু ওর রিসেন্ট মেমোরি ইনট্যাক্ট। ইমিডিয়েট মেমোরি কি, তাহলে কই মাসের নাম বলো, উইকের নাম বলো। আর রিসেন্ট মেমোরি কি খেয়েছো সকালবেলা, যদি উত্তর দিতে পারে তার রিসেন্ট মেমোরি ইনট্যাক্ট। আর রিমোট মেমোরিতে কি থাকছে, পার্সোনাল ইভেন্ট, আপনার ডেট অফ বার্থ বলুন, আপনার বিয়ের অ্যানিভার্সারি ডেট বলুন, ঠিক আছে। এইরকম কোশ্চেনের অ্যান্সার যখন কেউ দিতে পারবে, তখন সে কিন্তু কমপ্লিটলি ইনট্যাক্ট, ঠিক আছে। এবারে চলে আসবো কোথায়, এবারে আসবো, হ্যাঁ এবারে আসবো ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্সে বেসিক্যালি আমাদের যে জেনারেল ইনফরমেশান, জেনারেল নলেজ, সেই রকম কোয়েশ্চেন করতে হবে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে, আমাদের দেশের প্রধানমন্ত্রীকে, এরকম কোয়েশ্চেন অ্যান্সার যদি কোনো পেশেন্ট দিতে পারে, তার জেনারেল ইনফরমেশান গুড। অ্যারিথমেটিক অ্যাবিলিটি আমরা একদম কাগজ কলমে গণিত কষতে দিয়ে দিতে পারি, ছোটো ছোটো অ্যাডিশন অল্টারেশন, হ্যাঁ এগুলো যদি করতে পারি। এবারে বলছে অ্যাবস্ট্রাকিজম। অ্যাবস্ট্রাকশন কি জিনিস, ওর মধ্যে একটা কিছু প্রভাব দিতে হবে, যেটা কি ফ্রেজাল ভার যাকে আমরা বলি। যদি কোনো ফ্রেজাল ভার দিচ্ছি, গ্রেপস আর সাওয়ার, আঙুর ফল টক, এটা মানে কি বলো তো, তখন ও বলবে যদি কোনো কিছু আমরা না পাই সেটা আমাদের কাছে টকই মনে হয়। এই জিনিসগুলো আমাদের কাছে একটা অ্যাবস্ট্রাকিজমের এক্সাম্পল সেট করবে, যে ও যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে ওর অ্যাবস্ট্রাকিজম নর্মাল কংক্রিট, আর যদি ঠিক মতো না দিতে পারে তাহলে ইম্পেয়ার্ড, ঠিক আছে। এছাড়াও আমরা সিমিলারিটিস বিটুইন দ্য পেয়ার অবজেক্ট, দুটো জিনিসের মধ্যে মিল কি বলতে পারি, যে আলো আর পাখা কিসে কি মিল, সে বলবে দুটোই কারেন্টে চলে। এবার ডিসিমিলারিটি বিটুইন দ্য পেয়ার অবজেক্ট, যে আলো আর পাখা এর মধ্যে বৈপরীত্য কি, বলবে একটা আলো দেয় একটা হাওয়া দেয়। এই জিনিসগুলো যখন আমরা অ্যাবস্ট্রাক্ট থটে কোয়েশ্চেন করবো, তখন উত্তর পাবো। এবার একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পার্ট অফ কোয়েশ্চেন, দ্যাট ইজ দ্য জাজমেন্ট। জাজমেন্টে কি বলছে, পেশেন্টের একটা জাজমেন্ট হয়, একটা পার্সোনাল জাজমেন্ট, যে ফিউচার প্ল্যানিং, তুমি এখান থেকে ছুটি হয়ে গিয়ে কী করবে, তখন সে বলবে আমি ছুটি হয়ে গেলে বাড়ি গিয়ে আবার পড়াশোনা করবো, দ্যাট ইজ দ্য পার্সোনাল জাজমেন্ট, ঠিক আছে। ফিউচার প্ল্যান ব্যাকেটে দেখবে কিন্তু। এবারে চলে আসবো কোথায়, এবারে আসবো সোশ্যাল অর পারসেপশন অফ দ্য সোসাইটি, ইন্ট্যাক্ট আর ইম্প্যাক্ট কিনা। আর লাস্টে বলবো টেস্ট জাজমেন্ট, প্রেজেন্ট present a situation and ask their response to the situation, intact or impact। এবারে তিন ধরনের জাজমেন্ট পড়লাম, পার্সোনাল, সোশ্যাল আর টেস্ট। এবারে আমি কিন্তু একটা কোশ্চেন করছি, আমার যারা আছে তাদের মধ্যে কেউ একটু বুঝে উত্তর দেবে, আমি কিন্তু এই উত্তরটা শুনতে চাইবো, ওকে, একটু ভয়েস খুলে বলবে। আমি বলছি একটা কোশ্চেন, যে দেয়ার ইজ এ ফায়ার ব্রেকআউট ইন ইউর নেইবার্স হাউস, হোয়াট উইল ইউ ডু, হুইচ কাইন্ড অফ জাজমেন্ট ইজ দিস, দিয়ে চারটে অপশান দিয়ে দিল, ঠিক আছে। পার্সোনাল জাজমেন্ট, সোশ্যাল জাজমেন্ট, টেস্ট জাজমেন্ট, আর 4 নম্বরে ইনট্যাক্ট জাজমেন্ট দিয়ে দিল। তো এটা কী অ্যান্সার হবে, আমাকে একজন একটু বলো তো, ভয়েসটা খুলে একটু বলবে। কোয়েশ্চেনটা বলেছি যে পাশের বাড়িতে আগুন লেগেছে, আপনি সেই মুহূর্তে কি করবেন, আপনি উত্তর দিন। এটা কি ধরনের জাজমেন্ট, এই যে তিনটে পড়াচ্ছি আমার ডিসপ্লেতে খোলা আছে, কিন্তু যারাই আছো একটু অ্যাটেনশন দিয়ে শোনো। পার্সোনাল, সোশ্যাল, টেস্ট, এই তিনটের মধ্যে কোন ধরনের জাজমেন্ট, যে কোশ্চেনটা আমি বললাম, এনিবডি? মাইক খুলে বলো, চেষ্টা করো। এই তোমাদের তো খোলা আছে, চাইলেই বলতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি বলছি। এখানে কি বলছে, প্রেজেন্ট এ সিচুয়েশন, 3 নম্বরটা দেখো, টেস্ট জাজমেন্ট, প্রেজেন্ট এ সিচুয়েশন অ্যান্ড আস্ক দ্য রেসপন্স টু দ্য সিচুয়েশন। বলছে আমি এখানে কোশ্চেনে কি করেছি, একটা সিচুয়েশন ক্রিয়েট করেছি, যে পাশের বাড়িতে আগুন লেগেছে, আপনি তখন কি করবেন। এখানে একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে, এবং সেই সিচুয়েশনে পেশেন্টের রেসপন্স জানার চেষ্টা করা হয়েছে। তাহলে অটোমেটিক্যালি এটা কি ধরনের জাজমেন্ট হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল, ভয়েস কি করে ওপেন করব, ভয়েস কী করে ওপেন করবো, ওই যে ভয়েসের চিহ্নটা দেওয়া আছে, ওই যে ভয়েসের চিহ্নটা দেওয়া আছে ডিসপ্লের নিচের দিকে, ওই ডিসপ্লের নিচের দিকে ভয়েসের চিহ্নটা দেওয়া আছে, দুটো মাইক কাটা আছে, ওখানে ক্লিক করলে সঙ্গে সঙ্গে কথা বলা যাবে, আবার ওখানে ক্লিক করে দিলে কথা বন্ধ হয়ে যাবে, মানে আর কথা শোনা যাবে না বা ভয়েস শোনা যাবে না, ঠিক আছে। ডিসপ্লের নিচের দিকে বাঁ দিকে ডান দিকে আমাদের সবার নাম আসছে, মাঝখানে বই খোলা আছে, আর নিচে যে চিহ্নগুলো আছে ওই জায়গা থেকে যে ভয়েসের চিহ্নটা আছে ওখান থেকে বলা যায়। যাই হোক, আমি এগোচ্ছি তাহলে। ওটা অ্যাকচুয়ালি ওটা টেস্ট জাজমেন্টের এক্সাম্পল। হ্যাঁ সমাধি বলো।
হ্যাঁ বলুন দিদি। কোশ্চেনটা আরেকবার এ করো তো, বুঝতে। যদি there is a fire break out in your neighbor's house, what is your responsibility during the fire breakout? আগুন লেগেছে আপনার প্রতিবেশীর বাড়িতে, সেই মুহূর্তে আপনি কি করবেন? এটা কোন ধরনের জাজমেন্টের টাইপ? পার্সোনাল, সোশ্যাল, টেস্ট অর ইনট্যাক্ট, এই চারটে অপশান আছে। আপনি কোন রেসপন্সটাকে চুজ করবেন অ্যাপ্রোপ্রিয়েটভাবে? পাশের বাড়িতে আগুন লেগেছে, সেই মুহূর্তে আপনি কি করবেন? এখানে কিছু ট্রিকি জায়গা আছে, আপনি আপনার ওপিনিয়নটা বলুন। বাপন কি বলছো বলো। সোশ্যাল সোশ্যাল জাজমেন্টের একটা ক্ষেত্রে। সোশ্যাল জাজমেন্ট এটা করে আমরা সবাই ভুল করেছি। বাপন কি বলছে? বাপন বন্ধ করে দিয়েছে। বলো বাপন বলো। বাপন আমি রেসপন্সের জন্য ওয়েট করে আছি। আচ্ছা সমাধি আমি বোঝাচ্ছি, দেখুন আপনি টেস্ট জাজমেন্টের পাশের লাইনটা দেখুন বা পড়ে বলুন। বলছে কি প্রেজেন্ট এ সিচুয়েশন। বলো বলো বলো। হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে এখানে আমরা কি প্রেজেন্টের সিচুয়েশন, পাশের বাড়িতে আগুন লেগেছে একটা সিচুয়েশানে এক্সামে মানে এক্সপোজ করছে, এবং তারপরে আমি কি বলেছি আপনি সেই মুহূর্তে কি করবেন সেটা তার রেসপন্স। তার একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে এবং সেই সিচুয়েশনের এগেনস্টে একটা রেসপন্স চাওয়া হয়েছে পেশেন্টকে, তাহলে সেটা কার এক্সাম্পল? একদম। থ্যাংক ইউ। বাকিরা এটা এটা কিন্তু আরআরবির কোয়েশ্চেন, যেটাতে আমি নিজেও ভুল করে এসেছিলাম, পরে এসে এই লাইনটা পড়ে বুঝেছিলাম যে ওটা কমপ্লিটলি সোশ্যাল জাজমেন্ট নয়। সোশ্যাল জাজমেন্টে থাকবে চুরি করা মহাপাপ, তুমি কি করবে? এটা একটা সোশ্যাল রেসপন্স। সেখানে কি আছে না, পারসেপশন অফ দ্য সোসাইটি, সোসাইটি তখন চুরি যে করে তব ঘৃণা তারে তৃণ সমদহে, সেই যে সোশ্যাল ফিলিংস, সেই ক্ষেত্রে সেটা তখন সোশ্যাল জাজমেন্ট প্রকাশ পাবে। ঠিক আছে? আর এখানে টেস্ট নেওয়া হচ্ছে যে আপনি তখন কি করবেন, আপনার কি আচ্ছা, করা উচিত। হ্যালো। হ্যাঁ বলুন। বলছি বড় কারো ঠান্ডা খারাপ করলো, হ্যাঁ, সেক্ষেত্রে যদি বলুন। আমরা টেস্ট করলো, হ্যাঁ টেস্ট করলো। মেডিকেল এমার্জেন্সি যদি হয়, না বলছি যদি মেডিকেল ফোনটা এমার্জেন্সি কাছে নিয়ে একটু কাউকে কথা হেল্প বলুন দিদি। করতে যায় সেক্ষেত্রে। ভয়েসটা খুব মানে স্লো আসছে একটু। হ্যাঁ বলুন। এমার্জেন্সিতে যদি কাউকে এগেন প্লিজ। এমার্জেন্সিতে যদি কাউকে হেল্প করতে, হ্যাঁ সেক্ষেত্রে মেডিকেল এমার্জেন্সি, হ্যাঁ। সেক্ষেত্রে কোন জাজমেন্ট হবে? না জাজমেন্টের না কোশ্চেনের একটা প্যাটার্ন হয়। মেডিকেল এমার্জেন্সিতে যদি কাউকে হেল্প করে সেটা কি ধরনের আচ্ছা, জাজমেন্ট হবে? হ্যাঁ মেডিকেল হ্যাঁ হ্যাঁ এমার্জেন্সিতে হ্যাঁ হ্যাঁ ধরুন হ্যাঁ এটা এটা একটা টেস্ট জাজমেন্ট, কিন্তু ধরুন আহ, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হুম, আপনার সামনে একটা অ্যাক্সিডেন্ট হলো, এই ভাষা হতে হবে কিন্তু। হ্যাঁ আপনি রাস্তা দিয়ে হাঁটছিলেন, হ্যাঁ, আপনার সামনে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট আচ্ছা, হলো, আপনি কি করবেন? অসুস্থ মানুষটাকে কি করবেন? তখন সে হুম, উত্তর দেবে আমি অসুস্থ মানুষটাকে হাসপাতালে পৌঁছে দেবো। এখানে কিন্তু একটা সিচুয়েশন, কিন্তু ওইখানে ভাষা ততটা প্রাচুর্য থাকবে না, ওখানে বলবে একটা মানে সোশ্যাল থট থাকবে কিন্তু সেক্ষেত্রে। যেটা বললাম যে চুরি করা মহাপাপ, আপনি কি মনে করেন এটাকে নিয়ে? হুম, এরকম কোশ্চেন কিন্তু সেটা সোশ্যাল জাজমেন্ট। যখন একটা সিচুয়েশন হ্যাঁ, ক্রিয়েট করছে এবং তার রেসপন্স চাইছে, সেটা কিন্তু কমপ্লিট টেস্ট জাজমেন্ট। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা এবার চলে আসবো ইনসাইট। ইনসাইটটা খুব ইম্পর্ট্যান্ট জায়গা। ইনসাইটের ডেফিনেশন কি? ইনসাইটের ডেফিনেশন কি? অ্যাওয়ারনেস অ্যাবাউট ইলনেস, মানে আমি কতটা অসুস্থ সেই বিষয়ে আমি কতটা অ্যাওয়ার, দ্যাট ইজ দ্য ইনসাইট। ইনসাইট রিপ্রেজেন্টস দ্য অ্যাওয়ারনেস অ্যাবাউট ইলনেস। এবারে যারা জিএনএম পড়েছি তাদেরকে শুধু ইনসাইডের কথা একটা জিজ্ঞেস করা হতো, কিন্তু রিসেন্টলি স্টাডিজে গ্রেড অফ ইনসাইড এসছে। কি এসছে? ডিফারেন্ট গ্রেড অফ ইনসাইড, যে ইনসাইডকে কতটা গ্রেডে ভাগ করা যায়। আমি এই রিলেটেড একটা ছবি এখানেই দিচ্ছি, আমার মোটামুটি টপিকের শেষের দিকে আমি মুভ করছি একটু। সাথে থাকো, আমি একটা ছবি ছাড়ছি।
এসেছে? ছবিটা দেখতে পাচ্ছ সবাই? ইজ ইট ভিজিবল? এসএমএস করবে। দেখা যাচ্ছে? হ্যালো হ্যালো। আমি কেউ কিছু বলছে না মানে দেখা যাচ্ছে, ওকে। এবারে বলছে ইনসাইট ইজ রিলেটেড অন এ 6 পয়েন্ট স্কেল ফ্রম 1 to 6। আমরা সবসময়ের জন্য ইনসাইটকে, হ্যাঁ হ্যাঁ একটা টেবিলই পাঠিয়েছি আমি, ইনসাইটে একটা টেবিল। এটা এখানে কি বলেছে, হুম, 6টা গ্রেডে ইনসাইটকে ভাগ করা হয়েছে। সবসময় আমরা জানি এই বাপন তোমরা সবাই শোনো যে ইনসাইটের গ্রেডিং করা হয়, কিন্তু আমাদের ভাইভা বোর্ডে খুব ধরে যে ইনসাইটের গ্রেড বলো। 1 নম্বর গ্রেডে পড়ছে কি কমপ্লিট ডিনিয়াল অফ ইলনেস, কমপ্লিটলি ডিনাই করে যাচ্ছে তার ইলনেস নেই, সে ভালো লোক। 2 নম্বর গ্রেড টু কি বলছে, স্লাইট অ্যাওয়ারনেস অফ বিং সিক অ্যান্ড ডিনাই নিডিং হেল্প বাট ডিনাইং অ্যাট দ্য সেম টাইম। কখন বলছে আমি অসুস্থ, আমার কিছু হেল্প লাগবে, ঠিক পরক্ষণে বলছে আমার তো কোনো অসুস্থতা নেই, আমাকে জোর করে ভর্তি করা হয়েছে। তো এটা বলছে 2 নম্বরে, স্লাইড অ্যাওয়ারনেস অফ বিং সিক অ্যান্ড নিডিং হেল্প বাট ডিনাইং অ্যাট দ্য সেম টাইম। গ্রেড 2 গেল। গ্রেড 3 কি বলছে, অ্যাওয়ারনেস অফ বিং সিক বাট ইট ইজ অ্যাট্রিবিউটেড টু দ্য এক্সটার্নাল অর দ্য ফিজিক্যাল ফ্যাক্টর। মানে বলছে আমার মেন্টাল ইলনেস আছে কিন্তু ওগুলো ফিজিক্যাল ফ্যাক্টরের কারণে। এবার ফিজিক্যাল ফ্যাক্টর একটা এক্সাম্পল দিই। ফিজিক্যাল ফ্যাক্টর মানে আমরা বলতে পারি ধরো মাথায় খুব আঘাত লেগেছিল, তারপর থেকে আমার মেন্টাল ইলনেস এসছে, ঠিক আছে, এটাকে বলছে গ্রেড 3, বিইং অ্যাওয়ার অফ বিইং সিক বাট ইট ইজ অ্যাট্রিবিউটেড বাই দ্য এক্সটার্নাল অর ফিজিক্যাল ফ্যাক্টর। 4 নম্বর দ্যাট ইজ গ্রেড 4, অ্যাওয়ারনেস অফ বিইং সিক ডিউ টু সামথিং আননোন ইন সেলফ। অজানা কোনো কারণে আমার এই বিশেষ রোগ এসছে, এই জিনিসটা কেন এসে সেটা তার কাছে অজানা, আননোন সেলফ, তখন তাকে গ্রেড 4-এ ফেলছি। গ্রেড 5-এ কাকে ফেলছি, ইন্টেলেকচুয়াল ইনসাইট, মানে অ্যাওয়ারনেস অফ বিং ইল ইট ইট অ্যান্ড দ্যাট the symptoms or failure in social adjustment are due to own particular irrational feelings, thoughts, yet do not apply its knowledge to current failure experiences। বলছে আমার মেন্টাল ইলনেস আছে, আমি মানছি, কিন্তু আমি আমার নলেজকে বা বিহেভিয়ারকে এতটা মডিফাই করিনি যে আমি সুস্থ হয়ে যাব। এই কারণে এটা ইন্টেলেকচুয়ালি ইনসাইট। অ্যাকচুয়ালি এটাকে বলছে জ্ঞান পাপি, সে জানে কিন্তু মানে না। আমি বাজে ভাষাতে বললাম, একটু বুঝতে যদি সুবিধা হয়। ইন্টেলেকচুয়াল ইনসাইটের মুখ্য বাংলা কথা যে একটু জ্ঞান পাবি, আমি জানি কিন্তু মানি না। ঠিক 6 নম্বরে চলে আসবো, ট্রু ইমোশনাল ইনসাইটটা আগে জানতে হবে, তারপরে কিন্তু 5 নম্বরটা জানতে হবে। গ্রেড 6-এর ট্রু ইমোশনাল ইনসাইট কি বলছে, ইট ইজ ডিফাইন্ড ফ্রম ইন্টেলেকচুয়াল ইনসাইট ইন দ্য অ্যাওয়ার অফ লিডিং টু সিগনিফিক্যান্ট বেসিক চেঞ্জ ইন দ্য ফিউচার বিহেভিয়ার। বলছে আমি মানলাম আমি অসুস্থ, আমি আমার বিহেভিয়ারে চেঞ্জ আনলাম, আমি টাইমে ওষুধ খেলাম, আমি ডাক্তার দেখাতে গেলাম, এবং আমি ভবিষ্যতে সুস্থ হওয়ার পথে 1 পা বাড়ালাম। সেই ধরনের ইনসাইটটাকে বলছে ট্রু ইমোশনাল ইনসাইট, যেখানে ইন্টেলেকচুয়াল ইমোশন আমি অসুস্থ মানছি কিন্তু আমি বিহেভিয়ার মডিফাই করছি না, রেগুলার মেডিসিন খাচ্ছি না, ডক্টরের কাছে যাচ্ছি না, তাই আমি সুস্থ হয়ে উঠতে পারছি না। তাহলে এই যে 1 to 6 গ্রেডিং সিস্টেম অফ রেটিং সিস্টেম অফ ইনসাইট, সেটা কমপ্লিট কার উপর ভিত্তি করছে, ইনসাইটের উপর ভিত্তি করছে। 1-এ কমপ্লিট ডিনাই, 2-এ স্লাইডলি অ্যাওয়ার, 3-এ বলছে এক্সটার্নাল ফ্যাক্টর, 4-এ বলছে আননোন ফ্যাক্টর, 5-এ বলছে মানছি, জানছি কিন্তু মানছি না, 6 বলছে ট্রু ইমোশনাল ইনসাইট, যেখানে আমি জানছি এবং ডাক্তার দেখাচ্ছি, সুস্থ হয়ে বাড়ি যাওয়ার চেষ্টা করছি। এবার আমি বলবো কেউ আমাকে একটু এটা বুঝিয়ে বলো, কি বুঝলে, বোঝা গেল? হ্যালো হ্যালো, হ্যাঁ একটু বুঝিয়ে বলুন তো দিদি আপনি, সবাইকে কিভাবে গ্রেডিং করা হচ্ছে, রেটিং অফ দ্য ইনসাইট। আমি বলছি, হ্যাঁ। নাম্বার হ্যাঁ, 1-এ আছে যে কমপ্লিট, ওকে হচ্ছে যে আমি কোনো অসুস্থ নেই, আমি সুস্থ। আচ্ছা, দু ওকে নম্বরে বলেছে স্লাইট অ্যাওয়ারনেস অফ বিং সিক। 2 নম্বরটা একটু অসুস্থ আছি, আহ, আবার কোনো সময় পরের মুহূর্তে বলছে না আমি সুস্থ আছি। একদম একদম নাম্বার একদম, 2-তে তাই বলছে, তাই তো? ওকে। নাম্বার 3 কি বলছে? বলছে অ্যাওয়ারনেস অফ বিং সিক। আমার নাম্বার থ্রিটা বলছি। হ্যাঁ
হচ্ছে যে আমি আহ, আমি অসুস্থ আছি, কিন্তু আমি একটা মাথায় আঘাত পেয়েছিলাম, তারপর থেকে আমার এই প্রবলেমটা স্টার্ট হয়েছে। এক্স্যাক্টলি, ফিজিক্যাল ফ্যাক্টরকে রেসপন্সিবল করছে। হ্যাঁ, হ্যাঁ। তারপরে বলছে যে হচ্ছে due to something unknown reason। এইটা এইটা মনে করতে পারছি না, 4 নম্বরটা। এই 4 নম্বর বলছে অ্যাওয়ারনেস অফ বিং সিক, আমি ওইটা অসুস্থ, বলছে অ্যাওয়ারনেস। ডিউ টু সামথিং আননোন, আমি হ্যাঁ, বোধহয় পূর্বজন্মের কোনো পাপ করেছিলাম, ওটা হয়তো ওর কাছে ক্লিয়ার নয়, ও কোনো ফিজিক্যালের মতো ধরতে পারছে না, বলতে পারছে না, অথচ ব্লেম করছে সামথিং আননোন ফ্যাক্টর, কোনো ঘোস্ট, কোনো সুপার ন্যাচারাল পাওয়ার। হ্যাঁ, এই ব্যাপারগুলোকে ও আচ্ছা। ব্লেম করছে, যেটা কিন্তু কমপ্লিট আননোন টু সেলফ, আমার কাছে অজানা, পূর্বের জন্মের কোনো পাপ করেছিলাম বা ভূতে পেয়েছে, এইগুলো জিনিসগুলো থাকছে বেসিক্যালি, ওই জিনিসগুলো আর বেশি কিছু বলার দরকার নেই। এবার আপনি ইন্টেলেকচুয়াল ইনসাইট আর ট্রু ইমোশনাল ইনসাইটটার একটু পার্থক্য বুঝিয়ে হ্যাঁ, বলুন। ওটার মধ্যে হ্যাঁ, ইন্টেলেকচুয়াল ইনসাইটে বলছে যে উনি জানেন যে উনি অসুস্থ আছেন, তার জন্য ওনাকে ডক্টরের কাছে যেতে হবে। হুম। তাই তো? হ্যালো? এটা আপনার বলছে। ভয়েস একটু আর ট্রু কাটছে। ইমোশনাল বলুন, ইনসাইট, যিনি অসুস্থ আছেন, বলুন। হ্যাঁ, ইন্টেলেকচুয়াল ইনসাইটে বলছে যে জানেন যে উনি অসুস্থ, তার জন্য ওনার বিহেভিয়ার মডিফিকেশন এটাও জানেন, কিন্তু উনি এটা করবেন না, বিহেভিয়ার মডিফিকেশন করবেন না একদম তাই। বা মেডিসিনটা খাবেন না, সেইটা বলছে। কোনটাই বলছে ওটা? পেশেন্ট জানেন। নাম্বার 6, নাম্বার 6টা বলবে? নাম্বার সিক্সে জানছে এবং মানছে, দুটোই সমান তালে হচ্ছে, তাই সে খুব তাড়াতাড়ি রিকভারি করছে, না, মানে প্রগনোসিসটা খুব ভালো হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, গুড, ভেরি গুড, আমার এটা আপনি একটা ভালো কোয়ারি বলেছেন। আছে যে তাহলে বলুন। নাম্বার 6 যে, নাম্বার সিক্স। হ্যাঁ, নাম্বার 6 এর যে পেশেন্ট আসবে, সেই গ্রেডেশন সে অনুযায়ী পেশেন্ট, যে পেশেন্ট নাম্বার 6 এর মতো, তাহলে মানে গ্রেডেশনটা কার বেশি হয়? নাম্বার 6 এ? না গ্রেডেশনটা দেখুন, মানে নাম্বারের ভিত্তিতে কোনো ব্যাপার থাকছে না, অ্যাকচুয়ালি পেশেন্টের ইনসাইটটা কোন স্টেটে আছে সেটাকে আইডেন্টিফাই করা হয়। ধরুন আমি অ্যাজ এ এক্সাম্পল দিতে পারি, আপনার কোনো পেশেন্ট সব কিছু মানছে যে দাদা দিদি আমি অসুস্থ, আমাকে ওষুধ খেতে হবে, আবার কিছু পেশেন্ট ওষুধ না মানে খেয়ে বলছে কোশ্চেন আমি কেন কিভাবে ওষুধ খাবো। আসবে? হ্যাঁ, ও কোশ্চেন কিভাবে আসবে, একটা কন্ডিশন বুঝিয়ে বলবে এটা কোন ধরনের হুম, ইনসাইট। হুম, আমি কোশ্চেনগুলো বলছি, আমি কোশ্চেন মানে আমাদের তখন যে গ্রুপ, আমাদেরকে নাম্বারটা বলতে হবে। না তখন ঠিক অ্যাকচুয়ালি আছে, এটা ঠিক কিন্তু আছে। এটা একটু নলেজে রাখতে হবে, তাহলে আপনি বলতে পারবেন যে কোন হুইচ কাইন্ড অফ, মানে অ্যাকচুয়ালি ইন্টেলেকচুয়াল ইনসাইট আর হচ্ছে ইমোশনাল ইনসাইটটা কোশ্চেনে আসে রিপিটেডলি। আচ্ছা, okay। এবারে আমি চলে আসছি, এবারে আহ, এবারে এবারে আমি কোশ্চেন অ্যান্সার পার্টে যাব। আমার গ্রুপে একটা কোশ্চেন দিয়েছি, যেই কোশ্চেনের 85 পেজ, 85 নম্বর 65 কোশ্চেনটা দেখুন আগে, যারা আছো গ্রুপে দেখো 65 কোশ্চেনটা দেখো। জাস্ট মিনিমাইজ করে 65 নম্বর কোশ্চেনটা দেখে বলো, যে আমি ডিফেন্স মেকানিজম যে পড়ালাম, সেই ডিফেন্স মেকানিজমের কোশ্চেনটা কি এসছে দেখে বলো। কোশ্চেনটা আমাদের গ্রুপে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। কোশ্চেনটা আমি মুখে বলছি, 65 কোশ্চেনটা যেটা এবছর এসেছিল, বলছে এ স্টুডেন্ট ফেইল্ড ইন হার সাইকোলজিক্যাল এক্সাম and spent the entire evening criticizing the teacher and the institution. This behavior is an example of rationalization, compensation, projection, displacement. কোশ্চেনটা পাওয়া গেল?
প্রজেক্টটা কি গ্রুপেতে নেই, কোশ্চেনটা হোয়াটসঅ্যাপ গ্রুপেতে নেই। কোয়েশ্চেনটা হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই না? ওকে, কোয়েশ্চেনটা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। পাঠিয়ে দিয়েছি। সরি, একটুখানি তাহলে অন্য গ্রুপে হয়ে গেছে। কোশ্চেনটা খোলো, এটা এবছরই পোস্ট বেসিকের কোশ্চেন। আমি যে অ্যালগোরিদমটা বুঝিয়েছিলাম, বুঝেছিলে প্রথমে কি কোশ্চেন কোন চ্যাপ্টার থেকে আসছে, কোন সাবজেক্টগুলো কতটা পড়তে হবে, ফোকাস দিতে হবে, কোনটা কম ফোকাস দিতে হবে, সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আর সময় খুব কম, আমি র্যাপিডলি বলি, ফলো করতে হবে। যদি কেউ মিস করে যায়, রেকর্ডেড ভার্সানটা ওপেন করবে, কোয়ারি থাকলে গ্রুপে বলবে, দেন সেগুলোকে শর্ট আউট করার চেষ্টা করা হবে। কত নম্বর কোশ্চেনটা? 65। ওকে। তাড়াতাড়ি বলো, আর একটা টপিক পড়াবো। হ্যালো। হ্যালো হ্যালো। অসুবিধা হচ্ছে? হোয়াটসঅ্যাপে গ্রুপে পাঠিয়েছি তো। হ্যাঁ, বাকিরা কেউ চেষ্টা করো উত্তর দেওয়ার।
আমার কোনো একটা ভাই বলছিল কোশ্চেনটা, দেখে বলো উত্তরটা। প্রজেকশন, কে বললো? সোমা মাইতি, থ্যাংক ইউ। ওটা প্রজেকশন হবে, তাই তো? এনি ডাউট? হ্যাঁ, ওটা প্রজেকশন হবে, কারণ ডক্টর যদি ব্লেম করে স্টাফ নার্সকে, তাহলে স্টুডেন্টরাও ব্লেম করছে একে, তাহলে প্রজেকশন। A student failed in her psychology exam and spent the entire evening criticizing the teacher and the institution. The behavior is an example of displacement. কেন নয়? ডিসপ্লেসমেন্ট হবে না। ডিসপ্লেসমেন্ট এখানে লেস থ্রেটনিং অবজেক্ট হতে হতো, এখানে দের ইজ নো অবজেক্ট। এটা প্রজেকশনের একটা এক্সাম্পল। ঠিক আছে, যদি কোনো অসুবিধা হয় এরপর আরেকটা কোশ্চেন বলবো। কোশ্চেনটা 85 এর কোশ্চেনটা কি বলছে? ওটা একটা ডিফেন্স মেকানিজমের কোশ্চেন। কোশ্চেনটা বলবো আমি। দ্য স্টেট অফ ডাইং proposed by Erikson Kubler-Ross, in which the people often think, oh no, this can't be happening to me, is মানে অ্যাকচুয়ালি বলছে যে আমার সঙ্গেই কেন হলো, এই যে ভাবনাটা, এটাকে কি বলতে চাইছে? সে সে এসকেপ করতে চাইছে, সে ডিনাই করতে চাইছে। এটা অ্যাকচুয়ালি এরিকসনের কুবলার রস একটা থিওরি, সেখানেই এইরকম জিনিসটার প্রথম উদ্ভাবন হয়েছিল। তো এখানে অ্যাকচুয়ালি কোন ধরনের জিনিসকে সে বোঝাতে চাইছে? সে ডিনাই করতে চাইছে, দ্যাট ইজ দ্য ডিনায়াল। কারণ আমরা ওখানে পড়লাম কি, যে যখন আমরা মানে কমফোর্ট জোনে ফেরার চেষ্টা করছি, ডিনাই করার চেষ্টা করছি, মোস্ট প্রিমিটিভ টাইপ অফ ডিফেন্স মেকানিজমের মানে শেল্টার নিচ্ছি, দ্যাট ইজ ডিনাই। আমার সঙ্গে কেন হলো? ঠিক আছে, হয়েছে। এই কোশ্চেনের ডিটেলে পরে আলোচনা করব, একদম ক্রস সেকশন। এখন আমি আরেকটা বিষয় পড়াবো। আমাদের টপিকটা মিসকনসেপশন অ্যাবাউট মেন্টালি ইলনেস। মিসকনসেপশন কি না, আমাদের সোসাইটির সাইকিয়াট্রিক ইলনেস নিয়ে কতগুলো মিসকনসেপশন আছে। কীরকম না, mental illness is caused by supernatural power and it is the result of a curse or possession by the evil spirit। মানে বলছে মেন্টাল ইলনেস মানে কি ভূতে পাওয়া, তা তো নয়। এই যে একটা মিসকনসেপশন যেগুলো পড়ছি, সেগুলো সব ভুল ভ্রান্ত ধারণা। সেই ভুল ভ্রান্ত ধারণাগুলো আমাদের রেসপন্সিবিলিটি ভেঙে দেওয়া, নার্সিং পার্সনরা সেই সমস্ত রেসপন্সিবিলিটি নিয়ে ভেঙে দেবে। তাহলে কি বলছে? মেন্টাল ইলনেস কখনোই ভূতে পাওয়া নয়, সুপার ন্যাচারাল পাওয়া নয়, এটা একটা মেন্টাল কন্ডিশন, যে কোনো মানুষের যে কোনো সময়ে হতে পারে। তারপরে মেন্টাল ইল পার্সন শোজ বিজারি বিহেভিয়ার। মেন্টাল ইল পার্সন বিজারি বিহেভিয়ার দেখায়। মেন্টালি ইল পার্সন আর ডেঞ্জারিয়াস। মেন্টাল ইল পার্সন ভীষণ রকম বিপজ্জনক। মেন্টাল ইলনেস ইজ সামথিং বি অ্যাসেমড অফ, লজ্জার বিষয়, ভয়ের বিষয়। যদি কারোর মেন্টাল ইলনেস হয় সেটা সমাজে বলা যাবে না। মেন্টাল ইলনেস ইজ নট কিউরেবল। মেন্টাল ইলনেস কখনোই সুস্থ হওয়ার নয়, তাই কি? মেন্টাল ইলনেস পার্সন প্রপার ট্রিটমেন্ট পেলে সুস্থ হয়ে যায়, তাহলে এটা ভুল ধারণা, কমপ্লিটলি মিথ। মেন্টাল ইলনেস ইজ নট কিউরেবল, এটা ভুল। মেন্টাল ইলনেস ইজ কন্টিজিয়াস। মেন্টাল ইলনেস বলছে ছোঁয়াচে। কখনো মেন্টাল ইলনেস কি ছোঁয়াচে? ছোঁয়াচে নয়। কেন মেন্টাল ইলনেস ছোঁয়াচে নয়?
হতেই পারে না। বিভিন্ন রকম মেডিকেল কন্ডিশন যেগুলো স্প্রেড করে ওয়ান টু অ্যানাদার, দ্যাট ইজ বাই ড্রপলেট, ফোমাইটস। মেন্টাল ইলনেস কখনো এইভাবে ট্রান্সমিট হয় না। মেন্টাল ইলনেস ইজ হেরিডিটারি, বংশ পরম্পরায় মেন্টাল ইলনেস যেতে পারে, এটা কমপ্লিটলি মিথ, এটা একটা কমপ্লিটলি মিসকনসেপশন, এটা ভাঙতে হবে। যে কোনো মানুষের যে কোনো সময় মেন্টাল ইলনেস আসতে পারে, তার জন্য কোনো হেরিডিটারি ফ্যাক্টর থাকে না। ম্যারেজ ক্যান বি কিওর মেন্টাল ইলনেস, ম্যারেজে বিবাহ দিয়ে দিলে মেন্টাল ইলনেস পার্সন সুস্থ হয়ে যাবে, এটাও একটা মিসকনসেপশন। আর কি, মেন্টাল হসপিটাল আর প্লেস ফর ওনলি ডেঞ্জারাস মেন্টালি ইল ইন্ডিভিজুয়ালস ট্রিটেড অ্যান্ড রেস্টেন ইন দ্য মেজর ফর্ম অফ ট্রিটমেন্ট। মেন্টাল হাসপাতালে শুধুমাত্র পেশেন্টদেরকে বেঁধে মেরে ধরে চিকিৎসা করা হয়, এটা কমপ্লিটলি মিসকনসেপশন। ওখানে প্রপারলি ড্রাগ দেওয়া হয়, মেডিকেশন দেওয়া হয়, যাতে পেশেন্ট রিস্টোর করে টু হিজ অর হার নর্মাল পার্সোনালিটি, নর্মাল লাইফ, প্রোডাক্টিভ লাইফ। ঠিক আছে, এইগুলো আমাদেরকে জানতে হবে। এবারে আমরা কোথায় যাব? মিসকনসেপশন তো বুঝলাম। ওকে, এবারে আমরা চলে আসবো সবাই কোশ্চেন অ্যান্সার নিয়ে খুব ইন্টারেস্টেড। ওকে, চলো কোশ্চেন অ্যান্সারই আলোচনা করা হোক। বলো, প্রথম কোশ্চেনে কি অ্যান্সার হবে বলো, গ্রুপে দিয়েছি। অ্যানাটমি মানে এটা বেসিক্যালি মেড সার্জের কোশ্চেন, ফার্স্ট ওয়ান। The largest volume of air that can be expired after a minimal inspiration is called, কি বলে? 10টা কোশ্চেন আলোচনা করব। পিকিউ অ্যানালাইসিস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস হচ্ছে আমাদের। এটাকে বলছে টাইডাল নাকি টাইডাল ভলিউম নাকি ভাইটাল, এটাকে বলে ভাইটাল ক্যাপাসিটি। ভাইটাল ক্যাপাসিটি ইন দ্য সেন্স টোটাল অ্যামাউন্ট অফ দ্য এয়ার। ঠিক আছে, বলছে লার্জেস্ট অ্যামাউন্ট অফ দ্য এয়ার দ্যাট ক্যান বি এক্সপেয়ার্ড আফটার দ্য ইন্সপিরেশন কমপ্লিট হয়ে গেছে, তারপরেও যে পরিমাণ এয়ারটা আমরা এক্সপেল করতে পারছি সেটা কমপ্লিটলি আমাদের টাইডাল ভাইটাল ক্যাপাসিটির মধ্যে পড়ছে, টোটাল অ্যামাউন্ট অফ এয়ার যেটা থাকছে। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসবো, হুইচ হরমোন ইজ প্রাইমারিলি ইনভলভড ইন ওয়াটার রিঅ্যাবজর্পশন ইন দ্য কিডনি। কিডনিতে রিঅ্যাবজর্পশন করছে কোন হরমোনটা? এডিএইচ, অ্যান্টি ডাইউরেটিক হরমোন, যেটাকে বলছে ভেসোপ্রেসিন। তারপরে বলছে 3 নম্বর কি, ইনসাফিসিয়েন্সি অফ দ্য সাবস্ট্যান্স ইন ব্লাড মে কজেস ইডিমা। কোন ক্ষেত্রে ইডিমা তৈরি হয়? কোন জিনিসের অভাব ঘটলে? অ্যালবুমিন। অ্যালবুমিন যদি কম থাকে আমাদের ইডিমা হওয়ার চান্স বেড়ে যায়। দ্য প্রসেস অফ বয়লিং ওয়াটার অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস ফর 30 মিনিটস ইজ অ্যান এক্সাম্পল অফ, কী ধরনের জিনিস এটা? ওয়াটারকে যখন আমরা ফোটাচ্ছি, কি বলে এটাকে? ওয়াটার আবার 100 ডিগ্রি আবার 30 মিনিট যখন বলেছি, যদি আমি শুধু জলকে 100 ডিগ্রিতে ফোটাতাম ওটাকে আমরা স্টেরিলাইজেশন ছাড়া অন্য কিছু বলতে পারতাম, কিন্তু ওকে 30 মিনিট ফোটানো হচ্ছে, অ্যাকচুয়ালি ওখানে একটা প্রেসারেরও প্রেজেন্স থাকা উচিত, তখন আমরা তাকে বলবো স্টেরিলাইজেশন। ঠিক আছে, 30 ডিগ্রি 30 মিনিটস 100 ডিগ্রি সেলসিয়াস প্রেসারে, এবার 30 এলবি প্রেসারেও হতে হবে। আরও ডিটেলে পড়তে হবে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ ফর্মাল সোশ্যাল কন্ট্রোল। ফর্মাল সোশ্যাল কন্ট্রোল কোন কোন ক্ষেত্রে হতে পারে? এটা সোশিওলজির কোয়েশ্চেন। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ ফর্মাল সোশ্যাল কন্ট্রোল? একটা ফ্যামিলি, একটা পিয়ার গ্রুপ, একটা লজ এনফোর্সড বাই দ্য পুলিশ, আর হচ্ছে পার্সোনাল কনসেনসাস। কী হতে পারে? এটা হচ্ছে যে আমাদের যে ফর্মাল সোশ্যাল কন্ট্রোল সেটা হচ্ছে ল অ্যান্ড রেগুলেশন বাই দ্য পুলিশ। এই যে আমরা ট্রাফিক আইন মেনে চলি, কোনো অপরাধ করা থেকে দূরে থাকি, সেটা কিন্তু একটা সোশ্যাল কন্ট্রোল, সেটা ল এনফোর্স করছে বাই দ্য পুলিশ। ঠিক আছে, 6 নম্বর কি বলছে?
হর্নি অর টোড স্কিন ইজ ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ, কিসের অভাবে হর্নি স্কিন অর টোড স্কিন হয়? বেসিক্যালি কোনো প্রোটিনের অভাবে, কার্বোহাইড্রেটের অভাবে, ফ্যাটি অ্যাসিডের অভাবে, নাকি এসেনশিয়াল মিনারেলসের অভাবে? কি কিসের অভাবে? ফ্যাটি অ্যাসিডের অভাবে, ওটা অ্যাকচুয়ালি এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, এটা সঠিক উত্তর হবে। দ্য মেইন রেসপিরেটরি সেন্টার ইজ লোকেটেড ইন দ্য, এটা কিসের কোশ্চেন? এটা হচ্ছে অ্যানাটমির কোশ্চেন। মেডুলা অবলাঙ্গাটা ইজ দ্য রাইট অপশন, মেডুলা অবলাঙ্গাটা। ঠিক আছে, এখান থেকে আমাদের রেসপিরেটরি এরিয়া বলা হয়। ঠিক আছে, তারপরে বলছে কি এন্ডোক্রাইন পার্ট অফ দ্য প্যানক্রিয়াস ইজ লোকেটেড, কোন এন্ডোক্রাইন কি মিক্স গ্ল্যান্ড, এখানে এন্ডোক্রাইন পার্টও আছে, এক্সোক্রাইন পার্টও আছে। এবার যে এন্ডোক্রাইন পার্টটা সেটা কোন অংশটা? বেসিক্যালি অ্যাকনি, সাইনুসয়েড, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, তারপরে হচ্ছে হেপাটোসাইটস। কোথায় হবে? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এটা কিন্তু একটা এন্ডোক্রাইন পার্ট অফ দ্য প্যানক্রিয়াস। ওকে, নেক্সট কোশ্চেন, নেক্সট পার্টে কি বলছে? নেক্সট কোশ্চেনে বলেছে 9 নম্বর কোশ্চেন, দ্য স্টেট অফ এরিকসন সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট। এরিকসন সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট কোন চ্যাপ্টারের কোশ্চেন? কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন আসছে এটা সুতপা? এটা পেডিয়াট্রিকের কোশ্চেন, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের যে সাইকোসোশ্যাল ডেভেলপমেন্টগুলো। এবার এটা আবার সাইকোলজিতেও হতে পারে। ঠিক আছে, এরিকসন সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট সাইকাট্রিরও একটা পার্ট আছে। এটা বলছে দ্য স্টেট অফ এরিকসনস সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট দ্যাট ফোকাস অন দ্য আইডেন্টিটি ভার্সাস রোল কনফিউশন অকার্স ডিউরিং। আইডেন্টিটি ভার্সাস রোল কনফিউশন কি, যে আমি কে আর আমার কি কাজ, এই রকম ভাবনা আমাদের কোন বয়সে আসে? এটা কি আমাদের চাইল্ডহুড, যেটা 6 থেকে 12 বছর? এটা কি অ্যাডোলেসেন্স, 12 থেকে 18 বছর? ইয়ং অ্যাডাল্ট 18-20, 18 থেকে 40? মিডল অ্যাডাল্ট 40-65? কোন বয়সে আসে? এটা বেসিক্যালি আসে আমি কে, আমার কি কাজ, সবাই সব কিছু করে নিচ্ছে, আমাকে কেউ কিছু করতে দিচ্ছে না, সেটা অ্যাডোলেসেন্সের একটা কনফ্লিক্ট। এটা এরিকসন দেখিয়েছে যে মানে রোল ভার্সাস আইডেন্টিটি, সেটা সবসময়ের জন্য অ্যাডোলেসেন্সে হয়। ঠিক আছে, তারপরে 10 নম্বর কোশ্চেনটা কেউ রিডিং পড়ো তো। আচ্ছা, আমি পড়ছি। হুইচ মেথড অফ সাইকোলজি এমফাসাইজ স্টাডিং দ্য হোল এক্সপিরিয়েন্স রাদার দ্যান পার্ট? এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্টের একটা স্কুল অফ সাইকিয়াট্রিস্ট আছে, একদল সাইকিয়াট্রিস্ট, যেটা একটা মানে থিওরিস্টের বলে পরিচিত। তারা বলেছে যে হোল ইজ ইম্পর্ট্যান্ট রাদার দ্যান পার্ট। একটা ছোট অংশের চেয়ে আমরা গোটা অংশকে খুব বেশি গুরুত্ব দেব। ঠিক আছে, ছোট ছোট পার্টে না পড়ে পুরো পড়াটার ভেতরে কি বুঝলাম সেটাকে গুরুত্ব দেবো। হুইচ মেথড ইজ এমফাসাইজ সাইকোলজি এমফাসাইজ দ্য স্টাডিং অফ দ্য হোল এক্সপিরিয়েন্স রাদার দ্যান পার্ট? এটা অ্যাকচুয়ালি জেস্টল গ্রুপ অফ সাইকোলজিস্ট, জেস্টল জেস্টল সাইকোলজি, ওরা কিন্তু বলেছিল হোল ইজ ইম্পর্ট্যান্ট রাদার দ্যান পার্ট। ঠিক আছে, 11 নম্বর কোশ্চেন কি বলছে? দ্য কাস্ট সিস্টেম ইজ এন এক্সাম্পল অফ, এটা সোশিওলজির কোশ্চেন। কি বলেছে? যে আমাদের কাস্ট সিস্টেম এটা কি ধরনের একটা উদাহরণ? এটা বলছে এক নম্বর বলছে ওপেন স্ট্র্যাটিফিকেশন হোয়ার সোশ্যাল মোবিলিটি ইজ হাই। এখানে এমন একটা সোশ্যাল মানে সামাজিক শ্রেণীবিন্যাস যেখানে এক দল থেকে অন্য দলে চলে যাওয়া খুব সহজ। ক্লোজ স্ট্র্যাটিফিকেশন হোয়ার সোশ্যাল পজিশন ইজ বাই হেরিডিটারি অ্যান্ড দ্য ফিক্সড। আর তিনি বলছে মেরিট বেস সিস্টেম, মেরিট বেস সিস্টেম কখনোই নয়। অ্যান্ড ইকোনমি বেস সিস্টেম হোয়ার ওয়েলথ ইজ দ্য ওনলি ডিটারমিনেন্ট। সম্পদই একমাত্র জায়গা যেখানে একটা ইকোনমিক ক্লাসকে বোঝাচ্ছে, কিন্তু নয়, এটা হবে বি উত্তর। ক্লোজ স্ট্র্যাটিফিকেশন মানে একটা কাস্ট সিস্টেমের মানুষ কিন্তু অন্য কাস্টে যেতে পারে না, এই জন্য ওটা ক্লোজ সিস্টেম। হোয়ার সোশ্যাল পজিশন ইজ বাই হেরিডিটারি, একজন জমিদারের ছেলে জমিদার হবে, একজন হতদরিদ্রের ছেলে হতদরিদ্র হবে, হতদরিদ্রের মেয়ে হতদরিদ্র হবে। এই ব্যাপারগুলো যে ওপেন ক্লোজ সিস্টেম এবং হেরিডিটারি সিস্টেম, মুচির ছেলে মুচি, এই যে ব্যাপারগুলো,
আর ডাক্তারের ছেলে ডাক্তার, এরকম যে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, তাই ওকে বলছে ক্লোজ স্ট্র্যাটিফিকেশন হোয়ার সোশ্যাল পজিশন ইজ হেরিডিটারি অ্যান্ড ফিক্সড। এটা বি উত্তর হবে। 12 নম্বর কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ গ্লুটেন ফ্রি ডায়েট। গ্লুটেন একটা স্পেসিফিক জিনিস, এই গ্লুটেন ফ্রি ডায়েট কাকে বলছে? সবগুলোর মধ্যে গ্লুটেন থাকে, হুইট গমে থাকে, বার্লিতে থাকে, ব্রেডে থাকে, থাকে না কোথায়? শুধুমাত্র মিল্কে থাকে না, ঠিক আছে। তারপর হচ্ছে সিলেক্ট দ্য ফলোয়িং হুইচ ইজ নট রিকোয়ার্ড ফর দ্য ক্লট ফরমেশন। ক্লট ফরমেশনের জন্য কোনটা প্রয়োজন হয় না? প্লাজমিন, আর বাকি সব কিছুরই প্রয়োজন, এক্সেপ্ট বলেছে কি কোশ্চেনে? ইজ নট রিকোয়ার্ড, হ্যাঁ ঠিক। সিলেক্ট দ্য ফলোয়িং হুইচ ইজ নট রিকোয়ার্ড ফর দ্য ক্লট ফরমেশন। ক্লটে ভিটামিন কে লাগে, ফাইব্রোনোজেন লাগে, প্লাজমিন লাগে, ক্যালসিয়ামও লাগে, প্লাজমিন লাগে না, ঠিক আছে। আচ্ছা, আপাতত 15 নম্বর কোয়েশ্চেন বলি, আমরা শেষ করব। হ্যাঁ, 14 নম্বর কোয়েশ্চেন চলছে এখন। দ্য প্রসেস অফ ফোকাসিং অ্যাওয়ারনেস অন অ্যান লিমিটেড অ্যাসপেক্ট অফ এনভায়রনমেন্ট ইজ কল্ড, কি বলে? একটা নির্দিষ্ট সময় কোনো কিছুতে অ্যাটেনশন দেওয়াকে আমরা সবসময় কি জানি? এই অ্যাটেনশনই বলে ফেলেছি, অ্যাওয়ারনেস দেওয়াকে অ্যাটেনশন বলে। 14 নম্বরে অ্যাটেনশন। 15 নম্বর কি বলছে, হুইচ অফ দ্য হুইচ ইজ মোস্ট কমন টাইপ অফ বায়োলজিক্যাল ভিক্টর বোর জুনেটিক্স ডিজিজ ইন হিউম্যান বিং। জুনেটিক্স ডিজিজ আর্থ্রোপোডা থেকে বেশিরভাগ আমাদের এই সমস্ত জুনেটিক্স ডিজিজগুলো ছড়াচ্ছে, ঠিক আছে। আপাতত এই, এবার আমি বলবো, আমার এখন অ্যাটেন্ডেন্স খুব কম, তবুও তোমরা বলো নেক্সট ক্লাসে কে কি পড়তে চাও, কাকে কোন বিষয়টা আলোচনা করব বা কোন সাবজেক্টে আলোচনা করলে ভালো হয়, বলো সবাই। এসএমএসও করতে পারো, আমি একটু নোট নিয়ে নেব, সেগুলো প্রপারলি একদম লিমিটেড টাইমের মধ্যে সুন্দর করে অ্যানালাইসিস করে দেবো। বলো কি পড়তে চাও। অ্যালগোরিদমটা বুঝেছো তো, যে আমাদের কি ধরনের কোশ্চেন আসছে এবং কি কি কোশ্চেন আমাদের চ্যাপ্টার ওয়াইজ ডিটেলে অ্যানালাইসিস করতে হবে, কতটুকু পড়লে আমাদের পড়া হবে এই 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছরের ভেতরে, কোথায় কতটা ফোকাস দিতে হবে সেটা আমাদেরকে ভালোভাবে জানতে হবে, ঠিক আছে। এসএমএস করো, এসএমএস করো, আমি তোমাদের কাছ থেকে টপিক নেব, ডিটেলে পরে অ্যানালাইসিস করব। কাইন্ডলি একটু জানিয়ে যাও কি কি টপিক আমাদের নেক্সট আলোচনার বিষয় হতে পারে। নেক্সট ক্লাসে কি আমরা সাইকাট্রি কন্টিনিউ করব নাকি মেড সার্চ পড়ব? আচ্ছা, মেড সার্চই পড়বো। কি মেড সার্চে কি কি টপিক আলোচনা করা যেতে পারে একটু আলোচনা করা হবে, একটুখানি সম্ভাব্য বলে দেওয়া হোক। এসএমএস করুন, এসএমএস করো সবাই। আচ্ছা, মেডিকেল সার্জিক্যাল পার্টে আমরা আলোচনা করতে পারি কোনো ডিজিজ কন্ডিশন, কে বললো কিছু? সমাধি কি পড়বো বলুন, সমাধি। ডাইজেস্টিভ সিস্টেমের বেশ কতগুলো ডিজিজ আছে, ওই আমাদের কার্ডিওভাস্কুলার, এন্ডোক্রাইন সিস্টেম, রিপ্রোডাক্টিভ। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব কি পড়ব, এবং গ্রুপে আমরা প্রিভিয়াসলি আলোচনা করে নেব কি আমাদের পড়া উচিত, ঠিক আছে। কেউ, হ্যাঁ বলো বলো কি কি পড়তে চাই আমরা নেক্সট ক্লাসে, একটু বলে দাও। ভাবছি মেড সার্চের ওপর ফোকাস করতে হবে একটু বেশি। মেড সার্চের টপিক বলুন কি কি আলোচনা করা যেতে পারে ইনিশিয়াল ফেজে।
মেড সার্চে কিন্তু ওই পেশেন্ট উইথ ওই ভমিটাস উইথ বিলিয়াস নন বিলিয়াস, হ্যাঁ ওটা আমাদের পেপটিক আলসার, গ্যাস্ট্রিক আলসার, ডাইজেস্টিভ সিস্টেমটা খুব ইম্পর্টেন্ট, ওখান থেকে বেশ কতগুলো কোশ্চেন আসছে, ঠিক আছে? কি বলছেন বলুন দিদি? ডাইজেস্টিভ সিস্টেমের কথাই বলছিলাম। একদম ওইখানে ওই পেপটিক আলসার, গ্যাস্ট্রিক আলসার, ওইখানে কতগুলো ক্লাসিফিকেশন আছে, ফিচার্সের চেঞ্জ আছে, আর ওই পেপটিক গ্যাস্ট্রিক, তারপরে ওদিকে যদি ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, এগুলো আবার পেডিয়াট্রিকেরও অনেক ডিজিজ কন্ডিশন, বুঝলেন? ওই মোটের পরে দুদিক আলোচনা করে সবগুলো বুঝিয়ে বলতে হবে নেক্সট ক্লাসগুলোতে। আমাদের অনেকটা ক্লাস এগিয়ে গেছে, আনিশা এখন জয়েন করলো, ওয়েলকাম আনিশা। আমরা নেক্সট ক্লাসে কি আলোচনা করব, আমাদের এই ক্লাসটা রেকর্ডেড ভার্সানে থাকবে, যখন সময় পাবে, তুমি ইভিনিং ডিউটি করে ফিরছো জানি, যখন সময় পাবে তখন ভালো করে ক্লাসটা ফলো করে নেবে। আমরা এখানে একবার রিক্যাপিচুলেট করে নিই আমরা কি পড়লাম। আমরা পড়লাম ডিফেন্স মেকানিজম। ডিফেন্স মেকানিজমের মধ্যে আমাদের ওই প্রত্যেকটা ডিটেলে ডিফেন্স মেকানিজমগুলো আমরা পড়েছি। হ্যাঁ, তারপরে আমরা কি পড়েছি, ডিফেন্স মেকানিজমের পরে আমরা পড়েছি, একটু বলে দিচ্ছি, আমরা পুরো টপিকগুলো রিক্যাপিচুলেট করে নিই একবার। আমরা ডিফেন্স মেকানিজমের ডেফিনেশন কাকে বলে পড়েছি, রিপ্রেশন কি, ডিনিয়াল কি, ডিসপ্লেসমেন্ট কি, রিয়াকশন ফরমেশন, র্যাশনালাইজেশন, সাবলিমেশন, কম্পেনসেশন, প্রজেকশন, ইন্টেলেকচুয়ালাইজেশন, আনডুইং, রিগ্রেশন, ডিসোসিয়েশন, কনভার্সন। তারপরে আমরা কি পড়েছি, সাইকাটিক এমার্জেন্সি। সাইকাটিক এমার্জেন্সি কাকে বলে, সাইকাটিক এমার্জেন্সির ডেফিনেশন, সাইকাটিক এমার্জেন্সিতে নার্সিং অ্যাপ্রোচ কি, তার মধ্যে যে সাইকাটিক এমার্জেন্সিগুলো আছে, সুইসাইড, তারপরে পড়েছি আমরা ভায়োলেন্ট বিহেভিয়ার অর অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, তারপরে আমরা পড়েছি প্যানিক অ্যাটাক, ক্যাটাটনিক স্টুপার, হিস্ট্রিক অ্যাটাক, ট্রান্স সিচুয়েশনাল ডিস্টারবেন্স, delirium tremor, epileptic furor, acute drug induced extrapyramidal syndrome, drug toxicity, victim of disaster, এছাড়াও রেপ ভিকটিম ইত্যাদি ইত্যাদি আমরা পড়েছি। এবং তার মধ্যে সুইসাইডে নার্সিং রেসপন্সিবিলিটি কী, তার ইটিওলজি কী, হ্যাঁ তার আফটার সুইসাইড নার্সিং ম্যানেজমেন্ট কী হবে, বা কোনো পেশেন্ট সুইসাইড অ্যাটেম্প করলে আমাদের কী কী অবজারভেশন থাকবে, এগুলো আমরা পড়েছি। আর লাস্টলি আমরা পড়লাম আমরা মিনি মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন কাকে বলে, যেখানে কগনিটিভ ফাংশনকে মোস্ট ফোকাস করা হয়। তারপরে একটা মেন্টাল স্ট্যাটাসের ডিটেল যে ছক আছে, সেই মেন্টাল স্ট্যাটাসকে ডিটেললি অ্যানালাইসিস করেছি, পুরো একটা ভিডিও সুন্দরভাবে আছে। চেষ্টা করেছি আমাদের তরফ থেকে সবচেয়ে ভালো বোঝানোর, এগুলো একটু ফলো করে নিতে হবে। ওখানে জেনারেল অ্যাপিয়ারেন্সের পার্ট আছে, স্পিচ আছে, মুড অ্যান্ড এফেক্ট আছে, আর কি আছে, থট, পারসেপশান, কগনিটিভ ফাংশন, এবং ফাইনালি ইনসাইডের গ্রেডিংটা ডিটেলে আলোচনা করলাম। তারপরে আমরা মিসকনসেপশান অ্যাবাউট মেন্টাল ইলনেস কোন কোন জায়গায় মিসকনসেপশান এবং সেইগুলো কীভাবে কমাতে হবে এগুলো বুঝিয়ে দিলাম। তারপরে আমরা এখন আলোচনা করলাম 15টা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, পিকিউএস একটু ব্রড স্পেকট্রামে অ্যানালাইসিস করেছি। আমরা যেটুকু পড়ছি তার বাইরেও সবাইকে প্রত্যেক দিন বই নিয়ে বসতে হবে, নট নেসেসারি প্রচুর পড়তে হবে, কিন্তু একটা ছোট্ট টপিক যদি সুন্দরভাবে বুঝে নেওয়া যায়, বা আমাকে বলা যায় যে একটু বুঝতে পারছি না, একটু বলে দেবে গ্রুপে, তখন আমি সেটা দেন অ্যান্ড দেন রিলেটেড কিছু নোটস বা যদি কিছু পাওয়া যায় ভালো করে পাঠিয়ে দেবো। এই ব্যাপারটা মোটের পরে একটা ফ্রুটফুল হবে, কারণ আমাদের অল্প সময়ের মধ্যে একটা বেস ফাউন্ডেশন করতে হবে, যে ফাউন্ডেশন আমাদেরকে আরও ভবিষ্যতের দিকে এগিয়ে দেবে। ঠিক আছে, এই রকম কথা। এবং আমরা নেক্সট ক্লাসে পড়তে চলেছি মেড সার্চ। সেই মেড সার্চে বেসিক্যালি ডাইজেস্টিভ সিস্টেমের কতগুলো ডিজিজ কন্ডিশন, পেপটিক আলসার, গ্যাস্ট্রিক আলসার, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, এবং আদার যদি কেউ কিছু বলতে চাও বলতে পারো। আচ্ছা আচ্ছা, আমি লেফট করছি। ওকে ওকে, এবারে আমাদের মোটামুটি ক্লাস অনেকটা হলো। আশা করছি সবার ভালো লেগেছে। এইভাবে সাথে থাকতে হবে, এগিয়ে যেতে হবে, এই কথা বললাম। ওকে, এই সবাইকে গুড নাইট। তাহলে নেক্সট মঙ্গলবার দিন আমাদের ক্লাস হতে চলেছে।
হ্যাঁ, নেক্সট মঙ্গলবার দিন একটু টাইমটা যদি পরে করা যায় তাহলে কি ভালো হয়, এটা আমাকে একটু ফিডব্যাক দিও। হ্যাঁ, এই যে জয়নিং টাইমটা, স্টার্টিং টাইমটা 7টা থেকে এই 9টা, বা কি 8টা, 8টা, আজকে আমি 7টা থেকে 9টা করছি, তো ওটা কটা থেকে করলে সবাই আমার ম্যাসিভ বাল্কে জয়েন করতে পারবে, এটা আমার কাছে একটা ইম্পর্টেন্ট বিষয়। তো সবার জন্য শুভেচ্ছা, শুভকামনা। পরীক্ষা এগিয়ে আসছে, প্রত্যেককে সময় মতো পড়াশোনা করতে হবে। একদিনে হয় না, কিন্তু একদিন নিশ্চয়ই আমাদের হবে। সেই শুভেচ্ছা, শুভকামনা জানিয়ে আজকের দিনের মতো ক্লাস শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। গুড নাইট।